বুকমার্ক করে রাখেননি? না ম্যাডাম। বুকমার্ক করে রাখবেন যে আপনার নিজের সাইট, মাঝে মাঝে হবে কি যে ভুলে যাবেন, সো বুকমার্ক করে রাখলে আর এই যে আইডি কোন ইমেল আইডি দিয়ে করেছেন, পাসওয়ার্ড কি, এগুলো সব একটা ফাইলে করে সেভ করে রাখবেন, হয় আপনার ড্রাইভে রাখলেন বা গোপন কোনো জায়গায় রেখে দিবেন, যাতে ভবিষ্যতে কোনো কিছু হারিয়ে গেল ভুলে গেল ওখান থেকে খুঁজে পাওয়া যায়। ওয়ার্ড ফাইলে বা এক্সেলে করে রেখে দিবেন। আরাফাত হোসাইন তুষার, জি ম্যাম। কয়টা ক্লাস করেননি? ম্যাম অনেকগুলো। ঈদের পরের থেকে কয়টা ক্লাস হয়েছে? ম্যাম ঈদের পর একটা করতে পারিনি, এই ফার্স্ট ক্লাস করতে পারলাম। আপনার ঈদ কি গতকাল শেষ হয়েছে? না ম্যাম, অসুস্থ ছিলাম ঈদের পরে। কি পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে দেখেন, সে অসুস্থ হয়ে গেছে। না ম্যাম, খাওয়া দাওয়ার জন্য না, গ্রামে গেছিলাম তো ম্যাম, গ্রাম থেকে আসার পর থেকে হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি, পরে বেশি অবস্থা খারাপ ছিল, তার জন্য ক্লাস কিছু করতে পারিনি। বুঝতে পেরেছি। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। কি বলে শাওন, আপনাকে কি বায়ার টেক্সট করেছে? হ্যাঁ ম্যাডাম, এই যে। বাহ, কি ভিআইপি আপনি। কখন করেছে? আজকে ভোর 12টা 5 আমাদের। প্লিজ ওয়াচ দ্য ডেমো ভিডিও by following this link. If you can do it as shown in video, then read the project details from this link and select a project, then send an email at eto with reference of your freelancer username, country name, and your decision about the project. Which project have you selected from the given? 4. Contact only through email, don't reply here. But আমি যতটুকু জানি, আমার কাছে লাগতেছে। আমি যখন ওই যে ওনার ওই প্রজেক্ট দেখলাম, মানে ওনার যে প্রজেক্ট সিলেক্টের কথা বলছে, ওখানে হচ্ছে আমি বলি, ওখানে হচ্ছে ওনার এই কিছু অ্যাডভান্স মানে ওনার যে প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট, ওই প্রজেক্টে উনি বিভিন্ন 3-4টা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টে উনি অ্যাডভান্স এই যে ম্যাডাম দেখেন সিকিউরিটি ফ্রি চাইছে, $3 মানে 3টা না 4টা প্রজেক্ট আছে। এটা কি আসলে রিয়েল কিনা বুঝতেছি না। বুঝতে পেরেছি, দরকার নেই। মানে এরকম আমি কারণ হচ্ছে আমি এই জন্য জিজ্ঞেস করেছি যে আপনাকে বায়ার নিজে থেকে ই করেছে কিনা, টেক্সট করেছে কিনা, কারণ এরকম তো বায়ার নিজে থেকে খুব কম টেক্সট করবে। আর আপনার অ্যাকাউন্ট এমন না যে আপনি হাই কোয়ালিটি বা ফাস্ট কোয়ালিটিতে ওই যে লেভেলে চলে গিয়েছে। ম্যাডাম আমি বিট করেছিলাম ম্যাডাম, ওই যে বিডিং অপশন থাকে না, ওখানে বিট করেছি। বুঝতে পেরেছি। আর তার মধ্যে আপনার সিকিউরিটি ফি সে যাচ্ছে, সো বাদ দেন। তারপর আবার আপনি ইস্যু চলে যান, ফ্রিল্যান্সারে চলে যান। যাওয়ার পর এখানে দেখেন যে শুধুমাত্র মেইলে বলেছে। আমরা যতটুকু জানি যে মেইলের মাধ্যমে কি হয় না, কি বলে কথাবার্তা চলে না, যে এখানে টেক্সটের মাধ্যমে আমরা সবকিছু আদান প্রদান করব। সো এটা বাদ দেন। আর আপনি এখনই বিট করার প্রয়োজন নেই, তাহলে তো আপনি ফাইবারেই কাজ করতে পারেন। আপনি এখন কন্টেস্ট করেন, কন্টেস্ট করলে হবে কি আমাদের ডিজাইন সেন্স বাড়বে এবং কোন বায়ার কেমন এই রিলেটেড জিনিসগুলো আমরা বুঝতে পারবো। বিজনেস কার্ড ম্যাডাম 3-4টা কন্টেস্ট করেছিলাম, পাই না, পরে মন খারাপ হয়ে গেছে। মন খারাপ করে লাভ নেই, হবে না, এরকম তো হবেই যে একটু কি বলে, একটু রিভিউ হয়তো বা ব্যাড আসবে বা অন্য কেউ উইন হয়ে যাচ্ছে, তখন একটু খারাপ লাগবে, মন খারাপ করে লাভ নেই।
ম্যাম হুম, আমি স্টপ শেয়ারিং দিলাম ম্যাডাম। ঠিক আছে, বলেন। ম্যাম এই যে এখানে মনে করেন যে আমরা কন্টেস্ট যে করব, কন্টেস্ট করার সিস্টেমটা কি, যে আমরা মনে করেন একটা প্রজেক্টের মধ্যে করলাম, ক্লিক দিলাম, তারপরে যে একটা নতুন করে একটা ট্যাব খুলবে, ওই ট্যাবটা কি সবসময় থাকবে? আমাদের তো ওর বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করে দিতে হবে। ওই কাজটা করার জন্য তো মানে কন্টেস্টে করার জন্য আর কি, আপলোড করার জন্য, তো এটার জন্য একটু টাইম লাগবে না? টাইম তো অবশ্যই Time, লাগবে, তো টাইম তো একটু ওই লাগবে। যেমন উনি তো টাইম দিয়ে দিচ্ছে যে ওনার কন্টেস্টটা 2 দিন ধরে চলবে। আপনি কন্টেস্টটা দেখলেন, হ্যাঁ বলেন। দেখার পরে কেটে দিয়ে কাজটা কমপ্লিট করার পরে আবার ওইটা খুঁজে তারপরে আবার করতে হবে, সাবমিট করতে হবে, এরকম? হ্যাঁ, হ্যাঁ, আপনি ওটাকে স্টার মার্ক করে রাখলেন, অথবা আপনার লিংকটা যে যখন আমরা ওই কন্টেস্টের ভিতরে এন্ট্রি করছি বা ভিতরে যাচ্ছি, তার উপরে একটা জি ম্যাম। লিংক আসে না, জি ম্যাম। লিংকটাকে আপনি কপি করে রেখে দেন। জি ম্যাম, আর এটাই মাথায় আসতেছিল না যে আসলে কিভাবে কি করব। আর অনেকেই আছে যারা একটু তাড়াতাড়ি করে লিংকটা থাকা অবস্থায়, যে এখন যেমন আমি আপনাদের সাথে আছি, আমার এখানে লিংক আছে একটা, এই যে লিংকটা ওরে প্রেজেন্ট নাও। জি ম্যাম, প্রেজেন্ট করা নাই। এই যে দেখেন, আমার এখানে লিংকটা অ্যাক্টিভ করা আছে। আমি কি করেছি, এটাকে বুকমার্ক করে রেখেছি যাতে পরবর্তীতে আমার বারবার এই লিংক কপি করে এনে কষ্ট করতে না হয়। তো আমি এটাকে অ্যাক্টিভ রাখা অবস্থায় যে আমি দেখলাম এখানে একটা কন্টেস্ট, ওকে মাত্র 2-3টা এন্ট্রি পড়েছে, বা ধরলাম 10-12টা এন্ট্রি পড়েছে। আমি চলে যাই, কি কি চাচ্ছে ডিটেলস করলাম, করার পর বুঝতে পারলাম ও আচ্ছা সে এই রিলেটেড লোগো বা বিজনেস কার্ড চাচ্ছে। আমি চলে যাই আমার ফটোশপ বা ইলাস্ট্রেটরে, যেখানে যাবেন কাজ করবেন, কাজ কমপ্লিট করার পর মক আপ করে এনে তারপরে আপনি এখানে আবার চলে আসেন, এন্ট্রি দিয়ে দেন অন থাকা অবস্থায়। যে যত দ্রুত পারবেন এন্ট্রি দিতে তত বেটার। সে সময় দিয়েছি 2 ম্যাম, দিন। বিজনেস মনে করেন আমি একটা ডিজাইন করলাম, ডিজাইন করার পরে আমি তো সোর্স ফাইল দিব না, তাই না? শুধু না খালি যে না, জেপিজি মক আপ হাই দেব, কোয়ালিটি মক আপ মক আপ। মক আপ করার পরে তো জেপিজি আকারে সেট করবো, তাই না? হ্যাঁ, মক আপ করে জেপিজি ছবি বের করবেন, সোর্স ফাইল কখনোই দেব না। আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে, সে আপনাকে উইন করাবে, উইন করানোর সাথে সাথে ডলার আসবে, তখন সে যাবে। সে আপনাকে বললো যে আমাকে সোর্স ফাইল দাও, অথবা বললো যে না আমার সোর্স ফাইল প্রয়োজন নেই, আমাকে পিডিএফ দাও, অথবা হাই কোয়ালিটির ইমেজ দাও, অথবা ট্রান্সপারেন্ট ইমেজ দাও, পিএনজি ইমেজ দাও, কিছু না কিছু একটা সে বলবে। জি ক্লিয়ার? ম্যাম। ম্যাম এখানে সিস্টেমটা কি এরকম যে হচ্ছে মনে করেন আমি উইন করলাম, সাথে সাথে কি প্রজেক্টটা কমপ্লিট? হ্যাঁ, মানে বায়ার সাথে চাইলে সাথে টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে? হ্যাঁ, অ্যাকাউন্টে গ্যারান্টি থাকলে অ্যাকাউন্টে চলে আসবে। আর বায়ার চাইলে আপনাকেও উইন করাতে পারে, এবং পরবর্তীতে আপনার উইন ক্যান্সেল করে দিয়ে আবার আরেকজনকে উইন করাতে পারবে। দেখা যাবে আপনার সবগুলো এন্ট্রিতে 5 স্টার দিয়েছে, আর যাকে উইন করালো সে হয়তোবা 2 স্টার পেয়েছে। এটা বায়ারের মনে মানে বাইরের ইচ্ছা মতো, তাই তো? রাইট। আর এখানে আপনার কোনো বাইন্ডিংসও থাকবে না, যা কোশ্চেন করার আপনি কেন এমন ডিজাইন করেছেন। আপনার ইচ্ছা, আপনি যেমন ডিজাইন করেছেন এন্ট্রি দিচ্ছেন, সেখান থেকে বায়ার পছন্দ মতো চুজ করবে। জি ম্যাম, আমি এখনো শুরু করি না একটাও। আজকে দিকে চিন্তা করতেছি, আজকে একটা করব, এক দুইটা করব কন্টেস্ট। করেন করেন, কন্টেস্ট করেন, অনেক ভালো ভালো অপশন ম্যাম আছে, আমার একটা ম্যাম ডেইলি কয়টা করা যায়? যতগুলো খুশি। বলেন। ম্যাম কিছু কিছু দেখি যে বিজনেস মানে ওটা মক আপ করে এমন কালারটা এমন হয় যে কালারটা মনে হচ্ছে আলো রিফ্লেক্ট করতেছে, অনেক ব্রাইট কালার। হুম, এটা কি মানে মক আপের কোন না কালার কোডের কোন? এটা হচ্ছে মকআপের গুণ। মকআপে অনেক মকআপ আছে, ওই যে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম একটা মকআপের ড্রাইভ ফাইল, ওখানে দেখবেন বিজনেস কার্ডের অনেক ধরনের মকআপ আছে। খুব সিম্পল উদাহরণ দিই, লোগোর যে মকআপ গুলো আছে, একই লোগো মকআপের উপর ডিপেন্ড করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জি
ম্যাম আমি দেখি কালারটা এমন হাই কোয়ালিটি, মানে ওটা ফটোশপে কোনোভাবে আনতে পারছিলাম না, মানে খুব কালারটা মনে হচ্ছে যে একদম আলোটা রিফ্লেক্ট করতেছে এমন মনে হয়। ওইগুলো আর কি রেটিংও ভালো দিছে ক্লায়েন্টে, হ্যাঁ, দেখলাম। এটা হচ্ছে মকআপের উপর। এই জন্য আমরা যখন মকআপটা চুজ করব, লাইট মকআপ চুজ করব, যে দেখতে যাতে ভালো লাগে। ঠিক আছে? সারোয়ার সাকিব, জি ম্যাম। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। গতকাল ক্লাস করিনি কেন? গতকালকে ক্লাস ছিল? না, মানে গতকালকে ম্যাম আগের ক্লাস। গতকালকে ছুটি ছিল। ম্যাম বুঝি নাই। গতকাল তো ছুটি ছিল, তার আগের দিনের কথা বলছি। আগের দিন তো করছি ম্যাম, কখন? মেডিকেলের বেঁচে করছিলাম। ও, মনেই নেই। জি ম্যাম। আমি এখন ঢাকা চলে আসছি মেসে, এখানে কাজ শুরু করবো একদম পুরোপুরি। আশিক ভাই পুরোপুরি প্রস্তুত, আমাদের 2-4 জনের কাজ একলাই করব। হুম, ঠিক আছে, সমস্যা নেই, করেন। জি ভাই, আপনি ভাইয়ের কাছ থেকে কাজগুলো আইনা আমারে দিয়ে দেন, আমি 2-4 জনেরটা করতে পারবো। ঠিক আছে ভাই, 50% টাকা দিয়ে করাই নিব আপনার দ্বারা। চলেন, আজকে আমরা কি শিখবো? আর কি শেখার আছে ম্যাম? আজকে আমরা এনভেলপ ডিজাইন শিখবো। শিকার বাকি তো সব কিছুই দুনিয়াতে অনেক কিছুই আছে, সেকেন্ড থেকে নিজে থেকে শিখে নিতে হবে। ম্যাম আমাদের ক্লাস কি 50টাই হবে? ইয়েস, 50টা ক্লাস আমি আপনাদের সাথে আছি, এরপরে নিউ মেন্টর চলে আসবে, আপনাদের মনিটরিং ক্লাস শুরু হয়ে যাবে। বাজে তো জিনিস আমার দেখো। আসলে এনভেলপ ডিজাইন দেখেন কেমন হয়। কয়েক ধরনের এনভেলপ ডিজাইন দেখা যায়, কেমন? ফার্স্টে এটাই দেখি। এখানে এটা তো বিজনেস কার্ড, আমরা দেখতেই পাচ্ছি। এই পার্টটাতে আসি, এটা হচ্ছে আমার লেটার হেড, রাইট? আর এই যে একটা পার্ট দেখতে পাচ্ছি, এইটা এবং হচ্ছে এইটা, এই দুটো হচ্ছে আমার এনভেলপ। কি আচ্ছা, ঠিক আছে, কমন আছে। এই এনভেলপটা হচ্ছে, সাপোজ আপনার একটা কোম্পানি আছে, আপনি কাউকে চিঠি পাঠাতে চাচ্ছেন বা অ্যাপ্লিকেশন পাঠাতে চাচ্ছেন অথবা কোনো ডকুমেন্ট পাঠাবেন, সেটা আমরা এই ছোট এনভেলপগুলো ইউজ করি। ছোটবেলায় আমাদের হচ্ছে যে যখন কাউকে চিঠি লেখা হতো, তখন বাংলাদেশের একটা এনভেলপ পাওয়া যেত না, একটা হচ্ছে ইয়েলো কালারের, আরেকটা হচ্ছে ওই ইয়েলো কালারটা ছিল ছোট, আর আরেকটা পাওয়া যেত হচ্ছে সাদার মধ্যে। আপনারা দেখেছিলেন? না ম্যাম, আমরা ডিজিটাল যুগের। আপনারা ডিজিটাল যুগের। ম্যাম এগুলো কিছু খামের মধ্যে। জি ম্যাম, দাদার কাছে জিজ্ঞেস করলে হয়তো পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি খাম খাম, হলুদ খাম আর সাদা খাম, এই দুটোই ছিল। এই যে এটা ছিল, এইগুলো ছিল বাংলাদেশের, মানে আমাদের ছোটবেলায় আমার আম্মু যখন নানুকে চিঠি দিত, তখন আমরা স্টেশনের বই দোকানের যে দোকানগুলো আছে, স্টেশনের দোকানে গিয়ে বলতাম হলুদ খাম দেন। এই যে এরকম, এটা ছিল হচ্ছে ইয়েলো কালার, আর আরেকটা আছে, সেটা কোথায়, আরেকটা হচ্ছে এই যে এরকমটা, এই যে এটা হচ্ছে একটু দামি ছিল। ম্যাম এইগুলা তো ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, সত্যি কথা। ইয়েলো খামটা পাওয়া যেত আপনার 1 টাকায় মেবি,
না যেন 50 পয়সা বা 1 টাকায়, 1 টাকা? হ্যাঁ 1 টাকায় পাওয়া যেত। আর এইটার দাম ছিল হচ্ছে 2 টাকার মতো, 2 টাকা বা 2.5 টাকা। এত দাম? তখনের ম্যাম সময়। হ্যাঁ বলেন। ম্যাম হাসান হাবিব বলতেছে হচ্ছে উনি জয়েন করতে পারতেছে না। কে? হোয়াটসঅ্যাপে বললো আর কি হাসান হাবিব। এখন আমি কি করব বলেন? আপনারা তো জয়েন করতে পারেন, এই যে পেরেছে। নেটের প্রবলেম হতে পারে অনেক। নেটের প্রবলেমের জন্য। হাই সাকিব, মিউট। তো ইনভেলপ কত ধরনের হয়? ইনভেলপ হচ্ছে মোটামুটি 3 ধরনের হয়। একটা কি হরিজন্টালি ইনভেলপ, ভার্টিক্যাল ইনভেলপ, আর একটা হচ্ছে A4 সাইজ ইনভেলপ। হরিজন্টাল ইনভেলপ কাদেরকে বলছি? এই যে এই ইনভেলপ গুলো আছে, এগুলোকে আমরা হরিজন্টালি বলছি। আর ভার্টিক্যাল ইনভেলপ কাকে বলছি? এই ইনভেলপ গুলোকে ভার্টিক্যাল ইনভেলপ বলি। ভার্টিক্যাল ইনভেলপে মুখটা থাকে এক কর্নারে, এই কর্নারে। আর হরিজন্টালি ইনভেলপে কি থাকে? মুখ উপরে থাকে, যে এই হোয়াইট সাইডটা যে হোয়াইট সাইডে থাকে। আর A4 সাইজ যেটা বলছি সেটা হচ্ছে A4 পেপারের যেই টোটাল সাইজটা সেটা হবে মানে বড় খাম। এই যে এটা সাপোজ আপনার সার্টিফিকেট বা এমন কোনো ডকুমেন্টস যেটাকে ভাঁজ করা যাবে না, তাহলে তার জন্য আমরা কি খাম ইউজ করি? বড় খামগুলো দোকানে এখন কিনতে পাওয়া যায়, ওই যে এই কালারের, খয়েরি কালারের, 1 টাকা করে না 2 টাকা করে জানা। এই যে এই বড় খামগুলো হচ্ছে A4 এর জন্য। টোটাল 3টা সাইজ আছে। এছাড়াও সাইজ ডিপেন্ড করে কিসের উপর? ক্লায়েন্টের উপর, যে ক্লায়েন্ট কেমন চাচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনার সাইজ ভেরিফাই করবে। এতটুকু বুঝতে পেরেছি? এখন আসি জি ম্যাম। ডিজাইনের উপর ডিপেন্ড করে। এই যে এইরকম যে খামগুলো দেখছি বা এনভেলপ দেখছি, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইনভাইটেশন বা গ্রিটিংস কার্ড, এরপরে হচ্ছে আপনার ওই যে একে কি বলে, ঈদের যেই কার্ডগুলো, তখন হচ্ছে এই খামগুলো ক্রিয়েট করা হয়। আর এগুলো হচ্ছে আমরা অফিসিয়ালি স্টেশনারি যে ডিজাইন করে, অফিসিয়াল স্টেশনারি ডিজাইনের মধ্যে আমরা এই খামগুলো ক্রিয়েট করি, অথবা এরকম টাইপের। তো চলেন দেখি ডিজাইনগুলো কিভাবে করেছে বা কেমন হবে, দেখলেই বুঝতে পারবো। ওকে, আমি 3টা খামি ডকুমেন্ট কিভাবে সেট করে সেটা দেখাবো। তো ডকুমেন্ট সেট করে 3টা দেখাবো। একটা হচ্ছে A4 এর জন্য, আর একটা হচ্ছে এর নাম কি, ওই যে ছোট যে খামগুলো, ছোট খামের জন্য টোটাল 3টা দেখাবো, যে হরিজন্টালি একটা, ভার্টিক্যালি একটা, A4 সাইজ একটা। 3টা কিভাবে মেজারমেন্ট করে করা হয় সেটা দেখাবো, আর একটা দেখাবো কিভাবে শর্টকাটে করা যায় বা চুরি করে করা যায়। ওকে, চুরি করা কি যেন একটা কথা বলে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা। চুরি করে করতে পারবেন, নো প্রবলেম, ধরা না খেলেই হয়, বা মেজারমেন্ট প্রবলেম না করলে হয়। তো ফার্স্টে আমরা এনভেলপ করব A4 সাইজ পেপারের জন্য। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এই যে ফার্স্টে যে রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর জাস্ট একটা ক্লিক করি। ক্লিক করে আমার A4 সাইজ পেপারের সাইজ কত? ওয়াইড হচ্ছে 8.26 আর হাইট হচ্ছে 11.69। মেপে দেখেন। এটা হচ্ছে আমার A4 পেপার। এই A4 পেপারটাকে আমি কি করতে চাই, সাপোজ এটা আপনার সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার সার্টিফিকেট।
তো আপনার এই সার্টিফিকেটটাকে কি করতে চান, A4 সাইজের অথবা কোনো ডকুমেন্ট আছে, এই সার্টিফিকেটটা এনভেলপে আপনি রাখতে চাচ্ছেন। তো এনভেলপের সাইজ কি হবে A4 পেপারের জন্য? A4 পেপারটা নিয়ে নিই, একটা শেপ নিলাম, ক্লিক করলাম, এখানে আসি। A4 পেপার সাইজ কত ছিল? 8.26 আর ছিল 11.69। আমি এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পর এটার কালারটাকে চেঞ্জ করে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার ডকুমেন্ট বা লেটার হেড অথবা সার্টিফিকেট, কিছু একটা ধরে নিলাম। এটা হচ্ছে আমার এনভেলাপ, আমি এনভেলাপের, এটা হচ্ছে মুখ, কি করতে চাচ্ছি, এনভেলাপের ভিতরে এটাকে অ্যাটাচ করতে যাচ্ছি। এনভেলাপের ভিতরে আমি আমার যে ডকুমেন্টটা আছে সেটাকে রাখলাম। রাখার পরে এখন প্রবলেমটা কি হলো দেখেন, যখন কোনো বক্স বানানো হয়, বক্সের শেপটা বা বক্সটা ভিতরে যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটার থেকে কি বড় করা হয়, ছোট করা হয়, নাকি একদম সমান সমান রাখা হয়? বড় একটু একটু বড় সাইজ করতে হয়, কারণ এই যে দেখেন আমি যখন এনভেলপের ভিতরে আমার কার্ডটাকে রেখেছি, আমি অনেক জুম করছি, বোঝাই যাচ্ছে না, একদম মুখে মুখে আছে। তখন কি হতে পারে যে আমি চাচ্ছি আমার কাগজটা যাতে কোনো ভাঁজ না পড়ে, বা এটা যখন আমি এনভেলপের যে এরকমটা যদি করি, where am I? দেখেন, যদি আমার কাছে এখন এনভেলপ নাই, আমি ওটা দেখাতে পারবো না, ছিল কোথায় যা রাখছি, এটা আমার A4 সাইজ পেপার। এই পেপারটাকে আমি কি করতে চাচ্ছি, বা এটা আমার সার্টিফিকেট, আমি একটা এনভেলপে রাখতে চাচ্ছি, যে এনভেলপের ভিতরে এটাকে ঢুকাবো। তো এনভেলপটা যদি সেম টু সেম A4 সাইজের পেপারের মতো হয়, তাহলে আমি যখন এটাকে অ্যাটাচ করতে চাচ্ছি, এভাবে রাখতে চাচ্ছি, তখন কি হবে প্রবলেমটা, যে হয় এটা একদম মুখে মুখে আটকে যাবে, বা আমাকে এরকম একটু রাউন্ড করে তারপরে দিতে হচ্ছে, পেপারটা গিয়ে একটু উঁচু নিচু হয়ে থাকবে, মানে পারফেক্টলি এটা বসবে না, ভাঁজ হয়ে থাকবে, তাই না? সো আমার পেপারটাকে কি করতে হবে, একটু সাইজে ছোট করতে হবে পেপারটাকে। সো আমি এটাকে আপাতত ডিলিট করে দিই। এই যে আমার পেপারটা নিয়েছিলাম এনভেলপের, এটাকে আরেকটু সাইজে কি করতে হবে, বড় করতে হবে, আদারওয়াইজ আমি যখন এটার মধ্যে আমার কাগজগুলোকে ইন করব তখন নষ্ট হয়ে যাবে। তো ডকুমেন্টটা নেওয়া হয়নি, আমি আবার একটা শেপ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তাহলে 8.26 ছিল, আপনি কতটুকু বড় করতে চান? বেশি বড়ও করা যাবে না, বেশি বড় করলে আবার দেখতে কি লাগবে, অড লাগবে। 8.26 আছে, সাপোজ আমি এখানে বাড়িয়ে দিলাম 5, বাড়ালাম 0.5, তাহলে 26 এর সাথে যদি 0.5 যোগ করি কত আসে? আর 69 এর সাথে 76 0.05 বাড়লে হচ্ছে 31। আর 69 এর সাথে 0.5 বাড়ালে 74 রাইট। ওকে করে দেই। এখন যেটা আসছে এইটার সাথে আমি এটাকে উপরে নিয়ে আসি, যে এটা হচ্ছে আমার মেইন ডকুমেন্ট বা চিঠি বা যেটাই হোক, এনভেলপে রাখবো, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, বড় করি। এই যে দেখেন এতটুকু ফাঁক থেকে যাবে, দ্যাট মিন্স আমার যে ইয়েলো কালারের যে কাগজটা আছে এই কাগজটাতে আর কি হবে না, যে দুই পাশে যেহেতু
একটু জায়গা আছে মোটামুটি, আমার এই কাগজটা খামের মধ্যে রাখতে কি হবে না, কোনো প্রবলেম হবে না। অনেক সময় আরো বড়ও রাখে, যার একটু বেশি মেজারমেন্ট রাখলাম। এখানে আমি তো জাস্ট 0.5 রেখেছি, আপনি 0.5 না 1 ইঞ্চি পর্যন্ত অনেকে রাখে। ক্লিয়ার? তাহলে ডকুমেন্টে কি নিতে হবে, কিছুটা বড় নিতে হবে। এবার আসি, এটা হচ্ছে A4 সাইজের জন্য মেজারমেন্ট নিলাম। শেপ সিলেক্ট করি। এখন আমি ছোট ওই যে চিকন খাম যে আছে, হরিজন্টালি বা ভার্টিক্যালি যেটা বলে ছোট খামটা, সেটার জন্য মেজারমেন্ট করব। আমি ফার্স্টে হরিজন্টালিটা নিলাম। আসার পর হরিজন্টালি আমার কি থাকবে, ওয়াইড ঠিক থাকবে। ওয়াইড কত ছিল, 8.31, মানে 0.5 করে বাড়িয়ে নিয়েছি। ওয়াইডটা ঠিক থাকবে। আর হাইটটা কি হবে, এই কাগজটাকে আমি যখন ছোট খামে দেব, যে কোনো চিঠি বা পেপারকে কি করে 3 ভাঁজ করে না, নাকি ডাবল ভাঁজ করে, নাকি 4 ভাঁজ করে? স্ট্যান্ডার্ড ভাঁজ কয়টা? এইভাবে ধরে A4 পেপারটাকে এইভাবে আর হচ্ছে এইভাবে। ও তুষার বলবে ম্যাডাম দেখতে পাই না, বুঝি না। ম্যাম ভিডিও কেমন আটকে আটকে আসতেছে? নেট একটু প্রবলেম, তো এই জন্য জি ম্যাম, আমার কাছে আমার এখানে আজকে 2-3 দিন ধরে নেট খুব প্রবলেম করছে। দেখেন, আমি যখন এই পেপারটা নেব, পেপারটা যখন আমি ভাঁজ করব, তখন আমরা কি করি, অফিসিয়াল ভাবে ভাঁজ করলে এটাকে এইভাবে একটা ভাঁজ দেয় আর এইভাবে একটা ভাঁজ দেয়, টোটাল 3টা ভাঁজ করে। এইটাকে এখন আমি এনভেলপের মধ্যে রাখতে পারবো। তো এই ভাঁজটা মেজারমেন্ট কত হবে, A4 পেপারকে 3 ভাঁজ করলে মেজারমেন্ট আমরা কিভাবে করব? এইটার কিন্তু ওয়াইডটা কমেনি, ওয়াইড যা আছে তাই আছে। ওয়াইড মানে কি, এই যে এই পার্টটা, এটা যা আছে তাই আছে, জাস্ট হাইটটা কমে আসছে। এভাবে যখন করছি হাইটটা 2 পাশ হয়ে গেল, মানে আমি 3 ভাগ করব। তাহলে এখানে চলে যাই। 4 ইঞ্চি দিলে কি হয়? হ্যাঁ, সিলেক্ট করি, আমার ওয়েটটা ঠিক থাকবে। এইটাকে যখন আমি 3 দিয়ে ভাগ করব, দেখি কত আসে, 3.91, তার মানে আমি 4 দিয়ে দিলাম। হাইট তাহলে কত হবে, 4 দিয়ে ওকেতে প্রেস করি। এই যে এটা হচ্ছে আমার হরিজন্টালি এনভেলপ চলে আসবে। আর যদি আমি ভার্টিক্যালি করতাম তাহলে কি নিতাম, আমাকে একটু সময় দেন, জাস্ট 2টা মিনিট সময় দেন। হ্যাঁ, আর আপনারা গুনেন ভার্টিক্যালি করলে কি আসে, জাস্ট 2 মিনিট। ওটা দিলেই তো হবে ভার্টিক্যালি করলে। হাবিব ভাই কি মার্কেট প্লেসে কাজ পাইছেন? না ভাই, আসলে এভাবে ট্রাই করা হচ্ছে না। 2 মিনিট আসতেছি। আপনি কি লোকালি কাজ করতেছেন? লোকালি বলতে নিজের একটা বিজনেসের জন্য কাজ করতেছি। তাহলে তো ভাই উঠেই গেছেন আপনি। না ভাই, বিজনেস উঠাইতে হবে আর কি, এটা হচ্ছে কথা। উঠে যাবে ভাই, কিছুদিন উঠে যাবে। দোয়া করেন। জি ভাই, অবশ্যই Okay. অনেক দোয়া থাকবে। বলেন। আমাদের একজন তাহলে হরিজন্টালি কি নেব বলেন? ম্যাম এটা তো হরিজন্টালি আছে তাই না? সরি, এটা হরিজন্টালি আছে, ভার্টিক্যালি
ম্যাম ভার্টিক্যালি ম্যাম ওই যে যেটা উল্টায় দিতে হবে ম্যাম, এই যে ওইখানে যে আমরা রেক্টেঙ্গেলটা ভালো দিলাম। বুদ্ধি। এটাকে জাস্ট আমরা কি করব, উল্টায় দেব। ম্যাম হ্যাঁ ম্যাম আমি যে আহ, যখন শেপ নিতেছি 8.26 নিলেও যা হচ্ছে, আমার 8.31 নিলে একই শেপ আসতেছে, বড় ছোট হইতেছে না। একটু 19-20 হবে। 26 আর 31 খুবই কাছাকাছি, চোখে ধরা পড়বে না। ম্যাম জুম করে দেখতেছি, সর্বোচ্চ জুম, তারপরেও দেখি না। আরে ভাই এটা এখানে যে কত আছে 8.31, কালকে দেব বললাম না, ভাই দুইটা কালার চেঞ্জ করে দেখবেন। কালকে কালকে। ওকে কালার চেঞ্জ করে দেখেন, একটু 19-20 হবে। আর আপনি যদি চান আর একটু বড় করে দিতে পারেন, সমস্যা নেই। তিনটা তাহলে বুঝতে পেরেছি কতটুকু সাইজ হবে, কিভাবে মেজারমেন্ট করব। জি ম্যাম। যদি এটা বুঝতে পারি, এখন আসেন সেটআপে চলে যাই। এটা তো জাস্ট আমি এনভেলপের কি নিলাম, আমরা এনভেলপের এই পার্টটা নিয়েছি, এই যে ফ্রন্ট পার্টটা। ফ্রন্ট পার্ট নেওয়ার পর আমার এই যে সাইডে হবে, এখানে একটা উপরে পার্ট আছে, তারপরে ভাঁজ হয়ে আবার পিছনে পার্ট হবে। আমি কি শুধু এই পেজটাই করব? এটাকে খাম বানাতে হবে না, এটা চারপাশে তো বক্সের মতো করে করতে হবে। যদি আপনি এই মেজারমেন্টটা, এনভেলপের মেজারমেন্ট কিভাবে করেছেন এটা যদি বুঝতে পারেন, তাহলে আর প্রোডাক্ট প্যাকেজিং এ কোনো ঝামেলা হবে না, প্রোডাক্ট প্যাকেজিং করতে পারবো। তো এনভেলপের এটা আমি ধরলাম ফ্রন্ট পার্ট। আমরা এখন যেটা করব, মেজারমেন্ট করে করব। মেজারমেন্ট করা কমপ্লিট হলে আরেকটা দেখাবো কি চুরি বিদ্যা, যে শর্টকাটে কিভাবে করা যায়। অল্টার ধরে আমি এটাকে কপি করে নিয়ে আসব, সাথে শিফট দেবো, ঠিক এইটার সাথে অ্যাডজাস্ট করে দেব, এই পয়েন্টে এসে অ্যাডজাস্ট করে দেব, এই যে এই পয়েন্টের সাথে। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ঘুরে পিছনে যাবে ব্যাক পার্ট। সিলেক্ট, দেখেন ডান পাশে ট্রান্সফর্ম লেখা থাকবে, অথবা উইন্ডোতে চলে যান, উইন্ডো থেকে ট্রান্সফর্ম নিয়ে আসেন, এই যে ট্রান্সফর্ম সিলেক্ট করেন, ট্রান্সফর্মের এই পার্টটা চলে আসবে। এখানে আসার পর চলে যাই এই জায়গাটায়, এনভেলপ ডিজাইনে। ওকে এটাই দেখি, এই এনভেলপটাই দেখেন, ফ্রন্ট পার্টের যেই সাইজ ব্যাক পার্টের কি সেম সাইজ থাকবে? এটা তো আমার ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টের সাইজ যতটুকু, ব্যাক পার্টের যে পিছনের যে এই যে সাদা কালারটা, রেড কালারকে সাদা কালার করে দিচ্ছে, এটার সাইজও কি সেম হবে? ম্যাম সেমই তো আছে, খালি একটু কাটা পড়ছে ওই যে একটু ছোট হবে, রাইট। যে এটা যখন ফোল্ডিং হয়ে ঘুরে যাচ্ছে, আমি যখন এটাকে ফোল্ড করে দেব, ফোল্ড তো হবে এই জায়গাটায়, ঘুরে এই পার্টটা কি যাবে, উল্টিয়ে এখানে চলে আসবে। যদি উল্টায় তাহলে কি এই ফ্রন্ট সাইডের সমান সমান হয়ে যাচ্ছে, বাট এটাকে একটু ছোট করতে হবে। কিভাবে করব, চলে আসি ট্রান্সফর্মে। এই যে দেখেন এখানে কয়টা পয়েন্ট, কর্নার, মিডল, কর্নার, মিডল। এখানে হচ্ছে রাইট সাইডের কর্নার, মিডল, টোটাল কয়টা পয়েন্ট আছে? 8টা পয়েন্ট আছে, এবং মিডলে একটা সেন্টার আছে। ট্রান্সফর্মের এখানে এসে দেখেন এই যে 8টা পয়েন্ট আর মিডলের একটা সেন্টার, অথবা এই জায়গাটায় 8টা পয়েন্ট মিডলের একটা সেন্টার পেয়েছি। এখন আমি চাচ্ছি এটা ফোল্ডিং হয়ে আসবে, ফোল্ডিং হয়ে ঘুরে আসবে। তো কোন জায়গাটা স্টিল থাকবে আর ফোল্ডিং হবে কোন পাশটা?
যখন ফোল্ডিং হচ্ছে এই পাশটা হচ্ছে আমার ডকুমেন্টের সাথে স্টিল থাকবে, আর এই পাশটা কি হয়, ভাঁজটা এভাবে ঘুরে আসে, রাইট? তার মানে আমার এই উপরের পার্টটা স্টিল থাকবে। আমরা ফটোশপে যখন ক্যানভাস সাইজ বাড়াচ্ছিলাম, ক্যানভাস সাইজ একটা অপশন নিয়ে এসেছিলাম ইমেজ থেকে, জি ম্যাম। ওখানে স্টিল রেখেছিলাম। আমি এই পার্টটাকে স্টিল রাখতে চাই, মানে ডকুমেন্টের সাথে যে অ্যাডজাস্ট আছে বা আমার যে ফ্রন্ট সাইডের সাথে যে অ্যাডজাস্ট আছে সেই জায়গাটাকে আমি স্টিল রাখবো। তাহলে ফ্রন্ট সাইড কোথায় আছে, এই যে উপরের রেফারেন্স পয়েন্ট কোনটা, এই যে এই রেফারেন্স পয়েন্টটা দেব। পয়েন্ট কোনটা, এই যে এইটা। এটাতে আমি একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে হোয়াইট কালার হয়ে গিয়েছে, এই জায়গাটা এখন স্টিল আছে। আসার পর হোয়াইট ঠিক থাকবে, মানে আমি এই হোয়াইট কমাতে চাচ্ছি না, হাইটটাকে জাস্ট একটু কমাতে চাই। হাইট কত আছে, 4 ইঞ্চি, আমি এটাকে 3 ইঞ্চি করে দিলাম। 3 করে ইন্টারে প্রেস করেন, দেখেন এই যে ছোট হয়ে আসছে। কন্ট্রোল জেড, আগে ছিল এটা, কন্ট্রোল শিফট জেড, এখন আছে এটা। অথবা আমি আরেকটু 4 ছিল 3.5 এতটুকু রাখি, আগে ছিল এইটা। ওকে, না 5 করে দিলাম, ঠিক আছে। মানে এই যে আমার মেন ফ্রন্ট সাইড, ফ্রন্টের থেকে এটা হাফ ইঞ্চি ছোট আছে, অথবা আপনি আরো ছোট করে দিতে পারেন, তাহলে আপনার ওই যে উপরের কভারটাকে আবার বড় করতে হবে। এটা শেষ হলে আমি এটাকে অল্টার ধরে কপি করলাম, কপি করে নিয়ে আসি এই ডান পাশে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে আমার ওই যে ফোল্ডিং হয়ে পিছনের পার্টে আসবে, এই যে এটা। এই যে দেখেন এই যে ডানে এবং বামে দুইটা ভাঁজ আছে, কারণ কি আমার ফ্রন্ট আর ব্যাক দুইটাকে তো জোড়া লাগাতে হবে। জোড়া লাগাতে হলে ডানে আর বামে কি রাখবে, ছোট্ট আরেকটা পার্ট লাগবে, সেই পার্টটা আমি নিলাম। এত বড় পার্ট তো আমার প্রয়োজন নেই, ট্রান্সফর্মে চলে যাই। আমি এখন কাকে স্টিল রাখতে চাই, কোন পার্টটাকে, রেফারেন্স পয়েন্ট কোথায় দেব, আমি এই পার্টটাকে স্টিল রাখতে চাই, মানে ফ্রন্ট পার্টের সাথে অ্যাডজাস্ট আছে যে সেই পার্টটা স্টিল রাখি, এই যে। তাহলে রেফারেন্স পয়েন্ট কোনটা, ডান পাশেরটা, ডান পাশে ক্লিক করি, এখন এই জায়গাটা স্টিল হয়ে আছে। তাহলে আমার হাইট ঠিক থাকবে, হাইট ছোট হবে না, জাস্ট ওয়াইডটা ছোট হয়ে এখানে চলে আসবে। ওয়াইড কত আছে, আমি 1 ইঞ্চি রাখি, 1 ইঞ্চি। ইন্টার প্রেস করি, দেখেন 1 ইঞ্চি ছোট হয়ে চলে আসলো। সেম আমি মেন ডকুমেন্টকে সিলেক্ট করব, অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর সেম প্রসেস, এখন স্টিল থাকবে কি, ওর বাম পাশটা, মানে রেফারেন্স পয়েন্ট এই পয়েন্টটা হবে। চলে যাই বাম পাশে, রেফারেন্স পয়েন্ট দিয়ে দিই, স্টিল আছে সেম, ছোট হয়ে কত ইঞ্চি হবে, হোয়াইট 1 ইঞ্চি। ইন্টারে প্রেস করি, দেখেন 1 ইঞ্চিতে চলে আসছে। সমস্যা হচ্ছে বুঝতে? মেন ডকুমেন্টটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর অল্টার ধরে উপরে নিয়ে যাই, অ্যাডজাস্ট করে রাখি। ওকে, এটা আমার খামের মুখটাকে আটকাবে, তাহলে ও স্টিল থাকবে কোথায়, এই পয়েন্টটাতে। রেফারেন্স পয়েন্ট কোথায় হবে, নিচেরটায় সিলেক্ট করে দিই। ওয়াইড ঠিক থাকবে, জাস্ট হাইটটা কমে আসবে। হাইট আমি এখানে রাখলাম 1.5, ইন্টারে প্রেস করি। এটা হচ্ছে আমার খাম, মেজারমেন্ট কমপ্লিট, আর প্রয়োজন নেই। ওকে, আমি এখানে রেখে দিই, প্রয়োজন হলে আবার আনতে পারবো। খামের সেটআপ কমপ্লিট। এখন আমরা যখন লোকাল মার্কেটে কাজ করি তখন জাস্ট এই ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট, যদি ডিজাইন থাকে ব্যাক পার্টে তাহলে ব্যাক পার্ট করি, আদারওয়াইজ ফ্রন্ট পার্ট করে এই মেজারমেন্টটা করে পাঠিয়ে দিই, তখন তারা মেজারমেন্ট ধরে কাজ করে নেয়। এখানে দেখেন ম্যাম, মেজারমেন্টটা তো ক্লায়েন্টই দিয়ে থাকে নাকি, হ্যাঁ, নাকি আমাদের নিজেদেরই করা লাগবে? ক্লায়েন্ট দিয়ে দিবে না মেজারমেন্ট গুলো? না, মেজারমেন্ট ক্লায়েন্ট শুধু কি দিবে, সে আপনাকে বলে দিবে। এইগুলো তো বলে দিবে না যে এখানে কত পয়েন্ট রাখবেন। এখানে আমি 1 ইঞ্চি করে রাখছি, এখানে 1.5 ইঞ্চি রেখেছি,
এইখানে আমি 3.5 রেখেছি, এইটা তো ক্লায়েন্ট বলে দিবে না, ক্লায়েন্ট জাস্ট এই মিডলেরটা বলে দিবে। কি বলবে তাও এইভাবে বলবে, আপনি হচ্ছে এসে দেখবেন বিভিন্ন ধরনের ওই যে freelancer.com-এ বা ফাইবারে সে বলে দিবে যে আমার A4 পেপারের জন্য একটা ইনভেলাপ প্রয়োজন, অথবা বলবে যে আমার লেটার হেড বা নোটপ্যাডটা সাইজ হচ্ছে 6/8, আমার এইটার জন্য একটা ইনভেলাপ প্রয়োজন। অথবা বলবে যে আমার এই A4 পেপারের 3/1 এতটুকু ইনভেলাপ প্রয়োজন, অথবা আপনাকে স্যাম্পল দিয়ে দিবে যে এই যে এরকম স্যাম্পল দিবে যে এরকম একটা ইনভেলাপ, এই ডিজাইনের ইনভেলাপ প্রয়োজন। তখন আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে যে এটাকে তুমি A4 সাইজের করতে চাও নাকি কম করতে চাও। মনে করেন আপনাকে কিছুই বলে দিল না, জাস্ট এই ডিজাইনটা দেখালো যে আমার এইরকম টাইপের লম্বা প্রয়োজন, একটা এনভেলপ ডিজাইন করে দাও। তখন আপনি মেজারমেন্ট ধরবেন A4 সাইজ স্ট্যান্ডার্ড, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল পেপার কি A4 পেপার, সেটা থেকে একটু বড় করে দেবেন। বড় করে কেন দেব, যে A4 এর ওয়াইড কত ছিল 8.26, তাই না? তখন আপনি ওই এনভেলপের সাইজটা একটু বড় করে কেন দেবেন, যদি হচ্ছে এরকম হয় যে 8.5, যে আমরা স্ট্যান্ডার্ড সাইজের ফ্লেয়ার ডিজাইন করি অথবা লেটারের ডিজাইন করেছি 8.5 দিয়ে, যদি 8.5 হয় তখন কি করব, সে ধরেন A4 8.5 ওয়াইডের একটা পেজকে 3 ভাঁজ করে তারপর হচ্ছে এই এনভেলপে ঢুকাতে চাচ্ছে। এখন আপনার এনভেলপের সাইজ দিয়েছেন A4 এর সাইজ, হবে? হবে না। তখন আপনাকে এটা সাইজ আর একটু বড় করে ধরতে হবে। আমরা সাইজ হচ্ছে ক্লায়েন্ট যেটা বলবে তার চেয়ে মিনিমাম 0.5 বড় করে ধরবো, যে ডানে 0.5 বামে 0.5 করে বেশি করে তারপরে কাজ করব। ক্লিয়ার শোভন? ম্যাম অনেক সময় দেখা যায় যে এই ফুল ব্র্যান্ডিং এর ডিজাইন চাইতেছে, তো মাঝে মাঝে বলে যে গাড়ির মধ্যে ওনার ডিজাইনটা করে দিতে, তো ওই গাড়ির ভিতরে ডিজাইন গুলা কিভাবে দিব, বা আপনার ওনার নিজস্ব যে প্রোডাক্ট গুলা আছে ওগুলোর মধ্যেও ডিজাইন চাইতেছে, তো ওগুলা কিভাবে মকআপ টাইপের করে দিবে, কাস্টমাইজ করে? আচ্ছা, মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে সাপোজ আমি এটাকে ব্র্যান্ডিং বলা হয়, যে আমি আমার ঘরটাকে সাজাতে চাই, অথবা ধরেন একটা কনভেনশন হলে আমি কি করতে চাই, ব্যানারটা বসাতে চাই, এরপরে হচ্ছে ধরেন বললাম যে আমার একটা দোকান আছে, দোকানের সে ফ্রন্ট পার্টের ছবি তুলে দিল যে এইখানে আমার এই শপের উপরে আমার লোগোটা বসিয়ে তুমি ব্র্যান্ডিং করে দেখো, এরকম টাইপের। জি ম্যাম। তাহলে হচ্ছে সে যে ইমেজ দিবে ফটোশপে গিয়ে আমরা রিজলভ করতে পারি, পার্সপেক্টিভ করতে পারি। এই রিলেটেড ডিজাইন তো আপনাদেরকে মনে হয় দেখিয়েছিলাম যে আমরা কিভাবে, আমরা যারা কিন্তু আমরা করলে এটা মানে রিয়েল লাগে না, কিন্তু অনলাইনে দেখলাম যে দেখে মনে হয় যে রিয়েল লাগতেছে। হ্যাঁ, মাঝে মাঝে হবে যে আপনার এফোর্ট দিতে হবে, রিয়েল বানাতে হবে, আপনাকে আরো কষ্ট করতে হবে, যে শ্যাডো আনতে হবে পিছনে, তারপরে হচ্ছে একটু কর্নার গুলো একটু শেপ করে দিয়ে সুন্দর করে তারপরে বসাতে হবে। কোথায় যাচ্ছে? একদিন এরকম কিছু দেখে দিলে ভালো হতো। ওরে ভাই রে, কত কিছু যে চাই আল্লাহ। ম্যাম বলেন। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভারের ক্লাসটা আরেকবার নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আরো ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ, আরো ভালোভাবে একটু কঠিন পিকচার নিয়ে আরেকবার নিলে ভালো হতো। মানে এগুলো তো প্রচুর কাজ পাওয়া যায়, তো ছোটখাটো ভিডিওগুলো ভালো করে দেখেন, তাহলে তো হয়ে যাওয়ার কথা। ঠিক ম্যাম, হয় তাও আরেকটা ক্লাস করলে বেশি না ম্যাম। ভিডিও তো ম্যাম তোমার ঠিক চেষ্টা আছে। করে সহজভাবে দেখানো, সহজ পন্থায়।
বোরিং হয়ে যাবে স্পেশাল অ্যাটাক শাওন ভাই কি বলেন, লাগবে ক্লাস নাকি লাগবে না? হ্যাঁ, ফটোশপের ক্লাস তো দরকার আরেকটা, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বিভিন্ন টুলস ঠিক দিয়ে। আছে, দেখবো না, সমস্যা নেই। এই যে দেখেন, ম্যাডাম এটা কি? আপনি এতক্ষণ কোথায় ছিলেন নয়ন? আমি তো এখানে ছিলাম। তাহলে এটা কি আমি কি কথা বলছি, কেন দেখাচ্ছি? এটা হচ্ছে ইমেজ স্টেজ ডিজাইন। এটা হচ্ছে ফয়সাল একটা কোশ্চেন করেছে যে রিয়েলিস্টিক কিভাবে করা যায়। ফয়সাল দেখেন, সাপোজ আপনাকে উনি কি করলো, এটা টোটালটা 3D তে করা, কাস্টম ডিজাইন 3D তে করা। তো এইখানে মনে করেন এই সেম ইমেজটা আপনি নিয়ে আসছেন, জাস্ট ওদের এইখানে যে পার্টটা আছে যে ইভেন্ট, ফটো বুথ, স্টেজ, ব্যাকড্রপ, এই লেখাটা বাদ দিয়ে আপনি কি করতে চান, আপনার কোনো ব্যানার এখানে বসাতে চান। আমি এটাকে কপি করি, কপি করে চলে যাই ইলাস্ট্রেটরে। যদিও এটা ইলাস্ট্রেটরে পসিবল না, ফটোশপে করতে হবে। আমি জাস্ট স্যাম্পল দেখানোর জন্য ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, এটাকে কপি করলাম, সরি বড় করি। মনে করেন এখানে আপনি এই ডিজাইনটা করেছেন, এই ডিজাইনটাকে কোথায় বসাতে চান, ছবিটার এই জায়গাটা ঠিক বসাতে চান। তাহলে কিভাবে বসাবেন, কিভাবে বসাতে পারি? ইমেজ হলে তো বসানো পসিবল না, ইমেজ রিলেটেড যে কোনো কাজ ফটোশপে করতে হবে। আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্টগুলো দিয়ে বসাতে পারবো, অ্যাঙ্কর পয়েন্টগুলো যে চেঞ্জ করতে হ্যাঁ, এখানে শেপ হওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে যে আমি শেপ ধরে ধরে কাজটা কি করতে পারছি, এভাবে বসিয়ে দিতে পারছি। এনে বসিয়ে দিলাম, শেপ ধরে রাখি, ঠিক এই পয়েন্টটাকে এনে বসিয়ে দিলাম। ফিল কালার অফ করে নেন, তারপরে বোঝা যাবে একটু স্ট্রোক দিয়ে। সিলেক্ট করি, এটা আরেকটু যাবে, এরকম হবে যে আমি ব্যাকড্রপে তখন এটা কি করলাম, এভাবে সেট করে দিলাম যে আমার ইমেজটা সেট হয়েছে। এখন সেট করার পরেও দেখেন আমার কিন্তু 3D বা আসেনি বা রিয়েলিস্টিক হচ্ছে না, কারণ কি এটার মধ্যে একটা লাইটিং ছিল, ওরা একটা লাইট ফেলেছে এইভাবে, রাইট? এখন এই লাইটিং এর জন্য আপনি যদি ইলাস্ট্রেটরে এই কাজটা করেন, লাইটিংটা কিভাবে করবেন? আমি এখান থেকে একটা শেপ নিয়ে নেব, ইলাস্ট টুল চলে যাই, ওকে, স্ট্রোকটাকে অফ করে দেই, ফিল কালারটাকে হোয়াইট করে দেই, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে গাউসিয়ান ব্লাড দিয়ে, হ্যাঁ গৌসিয়ান ব্লাড দিলেও হবে, অথবা ড্রপ শেডও। আচ্ছা গৌসিয়ান ব্লাড দিলাম, রিভিউ অন করি, প্রেস করি। এখানে আরো সুন্দর করে এই যে ওরা যেমন কাজটা করেছে যে পেন টুল দিয়ে আপনি কেটে এই পার্টটাকে এইভাবে নেবেন, যে লাইট থেকে আমি তো এখানে জাস্ট শেপ নিয়েছি, যে আপনি এইভাবে লাইট দিয়ে
কেটে পেন টুল দিয়ে এতটুকু পার্টে আসবে। সেম প্রসেসে আপনাকে এইগুলোও করতে হবে। শেপটা বড় করে দেন, তাহলে হয়ে যাবে। বড় করলে হবে না, এখানে পেন টুল দিয়ে এটাকে শেপ মতো নিতে হবে। ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে। আর ফটোশপে যদি এই কাজটা করেন তাহলে আরো সুন্দরভাবে করতে পারবেন। কারণ কি, ফটোশপে আমরা ব্লেন্ডিং যে করি, ব্লেন্ডিংটা করার জন্য কি হয়, ব্লেন্ডিং এ খুব সুন্দরভাবে প্রত্যেকটা যে একটা ইফেক্টের মধ্যে অনেকগুলো ইফেক্ট অ্যাড করা যায়, ড্রপ শ্যাডো, আউটার গ্লো, এইটা সেইটা, ব্লেন্ডিং এর মধ্যে যে একটা শেপের মধ্যে আপনি অনেকগুলো ইফেক্ট দিতে পারছেন। বাট এইখানে এই ইফেক্টটা দেওয়ার পর আপনি আবার যদি আরেকটা ইফেক্ট দিতে চান, যে আমি ড্রপ শ্যাডো দিতে চাই, তাহলে দেখবেন কি হবে যে একটু হ্যাং করবে, যে কাজটা ঠিকমতো হবে না। খাটতে হবে, না খাটলে তো সমস্যা। এই জন্য হচ্ছে ম্যাডাম, হ্যাঁ বলেন। আমি জিজ্ঞেস করেছিলাম এই কারণে যে একটা কন্টেস্ট ছিল, সেখানে লেখা ছিল হচ্ছে এক্সিবিশন স্ট্যান্ড ডিজাইন। তো ওখানে এক্সিবিশন স্ট্যান্ড ডিজাইন হচ্ছে মাত্র $10 দিয়েছিল। হ্যাঁ, এখন ওটা কি মানে আদৌ কি $10 কি এটার জন্য এত কম ঠিক আছে? আমি আপনাকে $5 দেব, আপনি কাজ করবেন? হ্যাঁ, তাও তো কথা। আমি তো বলবোই, কারণ ওই যে বাজারে গেলে দোকানদার হচ্ছে আলু কত, আলুর কেজি 50 টাকা, আপনি বলেন না 20 টাকা। আপনি যখন কিনবেন বা আমি যখন কিনতে চাবো যে আমি যাতে কি হই, লাভ করি। আবার যে বিক্রি করছে সে বলবে না আমি যাতে লাভ করতে পারি। এখন সে বলেছে $10, বাট আপনার কাছে মনে হলো যে এই কাজটা তো আসলে $10 পসিবল না। কন্টেস্ট হলে আপনাকে আর কিছু করার নেই, কন্টেস্ট হলে $10 আছে, ঠিক আছে। দেখবেন কন্টেস্ট এন্ট্রি দেওয়ার সময় একটা অপশন থাকে যে আপনি ওইখানে কত ডলার দিতে চাচ্ছেন, একটা অপশন থাকে না, যে সে কিছু অ্যামাউন্ট অ্যাড করা যায়। যে সে $10 বললো, তখন আপনি বললেন যে না $10 না, আমাকে আপনি $20 দিয়ে। এখন এই জিনিসটা করতে গেলে আপনি যদি ফটোশপে করেন, এক্সিবিশনের যে বুথটা করবেন এটা তো 3D-তে করা। এই কাজটা যদি ফটোশপেও করতে যান আপনাকে অনেক কষ্ট করতে হবে। 3D-তে করতে গেলে ভ্যালু আরো বেশি। তাহলে এটার জন্য কি আপনি $10 নেবেন? আমি তো নেব না। সেম না, 2 দিন আছে, আমি সেই জন্য বলছিলাম যে দেখি কি করেন, না হলে আমি করে দিব, সমস্যা নাই। করে দেন, সমস্যা নেই। যেটা আপনি শেপ, যে ফটোশপে আপনি শেপ নিয়ে তারপর হচ্ছে কি করেছে, এই যে ফটোশপে আপনি এই কাজটা করতে পারবেন, শেপগুলো ঠিক করে যে কালার কন্ট্রাস্ট করে করে আপনি 3D-র মতো বানাতে পারবেন। একটা কথা বলেছিলাম না যে আমি এক বড় ভাইকে চিনি, সে ফটোশপে এমন ডিজাইন করে মনে হয় যে 3D-তে করা, 3D-র মতো করে করতে পারবে। বাট আপনাকে কষ্ট করতে হবে। 2 দিন সময় আছে, আপনি তখন উল্লেখ করে দিলেন যে আমাকে আরেকটু বাড়িয়ে দিলে বেটার, যেটা আমরা ফাইবারে করি। ওনারা কি একটা করে কি সময় বাড়াইতে পারবে? এটাও সম্পূর্ণ আপনার বাইরের উপর ডিপেন্ড করবে। না, কন্টেস্ট তো মানে পারবে কিনা। চাইলে সে বাড়াতে পারবে, 2 দিনকে বাড়িয়েও দিতে পারে। সে চাইলে কন্টেস্ট অফ করে দিবে, কাউকে উইন না করিয়ে কন্টেস্ট বন্ধ করে দিল। অথবা দেখা গেল আপনি 5 স্টার পেয়েছেন, আপনার কাছে মনে হলো যে হ্যাঁ আমি উইন হব, সবার থেকে আমারটা ভালো হয়েছে, ক্লায়েন্ট আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে, বাট দেখা গেল যাকে উইন করে আছে সে হচ্ছে 2 স্টার পেয়েছে। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্টের মন মর্জি। এখানে আপনি ক্লেইমও করতে পারবেন না। ক্লিয়ার? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লাস প্রয়োজনে আরেকদিন করব, সমস্যা নেই। এই ডিজাইনের মধ্যে কারো কোনো কোশ্চেন? আশা করি কোশ্চেন নাই। ম্যাম কালার টালার একটু অ্যাড করে দিলে সুন্দর লাগবে। একটা ম্যাম ডিজাইন এটা হচ্ছে আর্টবোর্ডটা কিভাবে নিব ম্যাম? না পুরো বড় দেখে একটা নিতে হবে এটার জন্য? আমি আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড একটা রেখে গিয়েছি, আমি তো আর্টবোর্ডে কাজ করছি না, ওয়ার্ক স্পেসে কাজ করছি।
মানে এটাকে যখন আবার আর্টবোর্ডে নিয়ে পরে আসবেন যখন তখন একদম আর্টবোর্ডে জুম নিয়ে করে আসবো ছোট দিয়ে দিবেন। তখন হচ্ছে আপনি আর্টবোর্ডটাকে বড় করে নেবেন, যে আর্টবোর্ডে রেখে ওই সাইজ করে বড় করে নেবেন। আর্টবোর্ড ও আচ্ছা টোটালি আচ্ছা। আলাদা, এটা আসলে ডিপেন্ড মানে ডিজাইনের উপর ডিপেন্ড করে না, আপনি চাইলে পরে করে নিতে পারেন। আমি এখন এই যে ভার্টিক্যালি যে আছে এটাকে সিলেক্ট করলাম। ভার্টিক্যালি ডিজাইন এখন কয়ভাবে করা যায়, কয়েকভাবে করা যায়। অল্টার ধরি, এখানে আরেকটা রাখি, ওকে দুইভাবেই দেখাই। সিলেক্ট করলাম, করার পরে ডানে নিয়ে আসি, ডানে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দেই, সেম ট্রান্সফর্মে চলে যাই। এই পয়েন্টটা সিলেক্ট থাকবে, মানে বাম পাশের রেফারেন্স পয়েন্ট এইটা হবে। সিলেক্ট করে দিলাম। হোয়াইটটা কত আছে 4, আমি হোয়াইটকে কমিয়ে দিলাম 2, 2 না 2.5। আসসালামু আলাইকুম বস। কোনটা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। এরপরে 2.5 কেন রাখলাম, আমি চাচ্ছি এই যে পিছনের যেই ফোল্ডিং করে আসবে, যে এখান থেকে ফোল্ডিং করে আসবে, এটা হচ্ছে 2 ভাঁজে হবে। পেপারটা কি হবে, 2 ভাঁজে হবে। দেখেন কি ছিল এইটা, একটা ডেমো দেখি, দেখলে বুঝতে পারবো। এনভেলপ ডিজাইনে চলে যাই, কোথায় আছে হরিজন্টাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল, এটা একটু পরে দেখাবো, এখন দেখছি অন্য। এই যে এটা, এই যে দেখেন এটা দুই পাশ থেকে ফোল্ডিং হয়ে আসছে, রাইট? তো ফোল্ডিং হয়ে যখন আসলো, আমি যদি একদম অর্ধেক অর্ধেক করে নিই, আমার এখানে সাইজ আছে 4, আমি যদি 2 আর 2 করে নিই, যখন এই পয়েন্টটাতে আসবে তখন আমি জোড়া লাগাবো কোথায়, আঠা দিয়ে। সো আমাকে কি করতে হবে, কিছুটা বড় করে নিতে হবে, হয় একটা বড় করতে হবে, নয়তো দুইটাকে মিডিয়াম বড় করতে হবে। তো এটা কিভাবে করব, আমি শেপটা নিলাম, অ্যাডজাস্ট থাকবে কোথায়, এই পয়েন্টটাতে, পয়েন্টটা সিলেক্ট করে দিয়েছি, ওকে ফাইন। হোয়াইট কত হবে 4 আছে, আমি 2.5 নিলাম, 2.5। তার মানে কি 2 হচ্ছে একদম ঠিক অর্ধেক হবে এই জায়গায়, আর 0.5 এতটুকু রাখবে, এই যে এতটুকু রাখবে। এটাতে আমি ওকে করে দিলাম, এতটুকু আসলো। আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করে অল্টার ধরে অ্যাডজাস্ট করে দিলাম, এই পয়েন্টটাকে স্টিল রাখবো। সো এই যে পয়েন্টটা, এইটাতে ক্লিক করলাম, সেম এখানে হোয়াইট কত হবে 2.5, এন্টার প্রেস করি। সো যখন এই পয়েন্টটা ফোল্ডিং হয়ে পিছনে আসবে, এই পয়েন্টটা ফোল্ডিং হয়ে পিছনে আসবে, এই যে 0.5 এতটুকু বেশি, 0.5 এই পাশে বেশি, এই দুইজন অ্যাডজাস্ট হয়ে কি হয়ে যাবে, একজন আরেকজনের উপরে আঠা দিয়ে জোড়া লাগানো হবে। ক্লিয়ার? সময় সেভ করে জি ম্যাম। তো এবার হচ্ছে নিচের পয়েন্টটা নিয়ে আসি, অল্টার ধরে একটা ছোট, তো আমার এটা তো হচ্ছে আরো ছোট লাগবে, সিলেক্ট, আমার হচ্ছে এই পয়েন্টটা নড়বে না, আমি রেফারেন্স পয়েন্টটা সিলেক্ট করে দিলাম। হোয়াইট ঠিক থাকবে, জাস্ট হাইটটা কমে আসে। হাইট কত দেব আমি এখানে, 1.5 দিলাম, না বেশি বড় হয়ে যায়, এটাকে আমি 1 ইঞ্চি করে দিলাম, এতটুকু করে দিলাম। আমার একটা উপরে খাম দরকার, অল্টার ধরে আমি এটাকে কপি করি, পয়েন্ট সিলেক্ট থাকবে এইটা, হাইট কত হবে 1.5। সো এটা হচ্ছে ফোল্ডিং হয়ে যাবে। আমি চলে যাই, একটু জুম করি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করি, শিফট ওকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, কি হলো সারোয়ার সাকিব, আবার ওকে সিলেক্ট করি, এই পয়েন্ট শিফট, এই পয়েন্ট একটু রাউন্ড করে দেই,
এগুলোকে একটু রাউন্ড করে দিই, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এইটা শিফট, এটা জাস্ট একটু রাউন্ড, কত 0.5 রাখলাম। এই পয়েন্ট সিলেক্ট, শিফট ধরে এই পয়েন্ট 0.5 রাখবো। ওকে, আর ওকেও রাউন্ড করে দেবো, এই পয়েন্ট শিফট, এই পয়েন্ট রাউন্ড করে দিলাম। ক্লিয়ার বিষয়টা? আবার আরেকটু যদি করি, যে অল্টার ধরে আমি একে কপি করলাম, অল্টার ধরে কপি করলাম, আমি আর এই পয়েন্টটাকে কি করলাম না, ছোট করলাম না, জাস্ট এখান থেকে একটু কি করলাম, ছোট করে দিলাম। প্রয়োজন পড়বে না ছোট করার। আবার এটাকে কপি করি, অল্টার ধরে এই পাশে আনি, তখন এই পার্টটাকে আমি সেভ দিয়ে রেফারেন্স পয়েন্ট দিয়ে হাইট ঠিক থাকবে, হোয়াইটটাকে জাস্ট এখানে 1 ইঞ্চি করে দিলাম। এইটাও করতে পারি, যে এটাকে কি করলাম, যে ফোল্ডিং হয়ে যখন এই পেপারটা পিছনের দিকে যাবে, তখন এই ছোট্ট পার্টটা আঠা দিয়ে আমরা জোড়া লাগাতে পারবো। ওকে, ফটোশপের ভিতরে কি আটা দিয়ে জোড়া লাগানো যাবে? না, এটা হচ্ছে ফিজিক্যালি যখন এটা প্রিন্ট হয়ে আসবে তখন আঠা দিয়ে জোড়া লাগানো হবে। আমরা তো এখন আঠা দিয়ে জোড়া লাগাতে পারবো না, জাস্ট বুঝাতে পারবো যে এই বাড়তি পার্টটা দেওয়া হয়েছে অ্যাটাচ করার জন্য। আঠা আঠা নামের একটা টুল থাকা উচিত ফটোশপে। সত্যি কথা। মেজারমেন্ট বুঝতে পেরেছি? মেজারমেন্ট করে পারবো? চলেন এবার একটা চুরিবিদ্যা শিখি। জি ম্যাম। চুরিবিদ্যা হচ্ছে যে এত মেজারমেন্ট, যে এই পয়েন্ট স্টিল থাকবে, এরপরে এত তো কমাতে হবে, এত কাহিনী করতে পারবো না। এটাকে সিলেক্ট করি, অল্টার করে নিয়ে যাই, নিয়ে গিয়ে কমিয়ে দিই, ছোট করে দিই, যে অর্ধেক, একদম অর্ধেক না, অর্ধেকের থেকে একটু বড় রাখবো, সাপোজ 4.5 রাখলাম। অল্টার করে একটু কপি করে ডান পাশে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর আবার এটাকে ধরে অল্টার করে আরেকটা ডান নিচে নিয়ে আসি, জাস্ট কমিয়ে দেব, কমিয়ে দেওয়ার পর 1 ইঞ্চির মতো করে দিলাম। অল্টার করে আমি এটাকে সিলেক্ট করি, অ্যাটাচ করে দিই। মাথাটাকে কতটুকু রাখতে চাচ্ছি, আমি 2 পয়েন্ট রাখতে চাচ্ছি। এটাকে একটু রাউন্ড করে দিই, এই পয়েন্টটা সিলেক্ট, এই পয়েন্ট রাউন্ড, আবার এই পয়েন্ট সিলেক্ট, এই পয়েন্ট রাউন্ড। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা। তো এখন বলেন, এইখানে এত মেজারমেন্ট করে, এই যে এইগুলো মেজারমেন্ট করে করে বসিয়েছি, আর এখানে জাস্ট শর্টকাটে কপি করে বসিয়ে দিলাম, কোনটা সহজ বেশি? এই যে এইটাই যে করলাম এত মেজারমেন্ট করে, আমি এটাকে আরেকটা কপি করে নিয়ে আসি, এখানে কত মেজারমেন্ট দেখালাম, যে এইভাবে এইভাবে পয়েন্ট, আমি জাস্ট অল্টার করে কপি করব নিচের পার্টটা, এটাকে জাস্ট 1 ইঞ্চি পরিমাণ ছোট করে দেব, 3.4 রাখলাম। এটাকে কপি করে নিয়ে যাই, কমিয়ে নিয়ে আসি, হোয়াইটটা কত হবে, 1 হবে, 1.3 আছে, 1.5 অথবা 0.5 রাখলাম। অল্টার করে রিলেটিভিতে এখানে ক্লাস করে একটা জিনিস বুঝলাম, হ্যাঁ, যে নিজে ক্লাস করার সাথে চুরি করা উত্তম। কি ক্লাস করার সাথে চুরি করা উত্তম।
এটাকে আমি রাখতে চাই কত 1 পয়েন্ট। কারণ কি আপনার কিন্তু ক্লায়েন্ট দেখবে না যে আপনি বামে কত রেখেছেন, ডানে কত রেখেছেন, বা উপরের কতটুকু পার্ট আছে, এই জিনিসগুলো খেয়াল করবে না। তার হচ্ছে এনভেলপের যে মেইন যে ডিজাইনটা হলেই হবে যে আপনি এনভেলপের সাইজটা ঠিক আছে কিনা, আর আপনার খামটা ঠিক আছে কিনা, খামের মধ্যে তার ডকুমেন্ট যাচ্ছে কিনা বা সেট হয়ে বসেছে কিনা, আর হচ্ছে ডিজাইনটা যে করেছেন ডিজাইনটা ঠিক আছে কিনা। এই সাইডের মেজারমেন্ট আসলে অতটা তারা খেয়াল রাখে না বা মেজারমেন্ট করেও না। সো এটা আপনি চুরিও করতে পারেন, নো প্রবলেম। মেজারমেন্ট করে দিলে হয় কি যে একটু দেখতে ভালো লাগে, সুন্দর হয়। চুরি করতে গেলে একটু সাবধানে চুরি করতে হবে। মাঝে মধ্যে হবে যে যে পার্টটা নিচ্ছেন 19-20 হয়ে যেতে পারে। যেমন এখানে আমি একবারে 5-1 করে দেবো। সেম এই পয়েন্টটাকে ধরবো, এই পয়েন্টটাকে ধরবো, এটাকেও 5-1 করে দেবো। ইনভেলপের ডকুমেন্ট সেটআপ, মেজারমেন্ট, কারো কোনো কোশ্চেন আছে? ডিলিট করে দিলাম। এখন আমাকে কোনো একটা ডিজাইন করতে হবে। ডিজাইনের মধ্যে কি থাকবে? এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্টটাকে আমি হাইড করে রাখি। এখানে কোনো ডিজাইন রাখতে চাই না। ডিজাইন রাখতে যাচ্ছি কোথায়? এগুলো বেশি বড় হয়ে গিয়েছে, একটু ছোট করে দিই। অল্টার ধরে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, Ctrl+C হাইড করে রাখি, Ctrl+C হাইড করে রাখি। ডিজাইন শুধু আমার ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্টে রাখতে চাই। অনেক সময় ব্যাক পার্টও থাকে না। যেমন আমি এনভেলপ ডিজাইনের এখানে চলে আসি, দেখেন শুধু ফ্রন্ট পার্টে কোম্পানি নেম আর দিয়ে দিয়েছে, পিছনে কোনো ডিজাইন নেই। বা আমি এটাতে যদি আসি, ফ্রন্ট পার্টের ডিজাইন আছে, ব্যাক পার্টের ডিজাইন নেই, জাস্ট হচ্ছে ওই যে কাভারটা ফোল্ডিং হয়ে আসছে, কাভারের মধ্যে ডিজাইন আছে। আবার এটা যদি দেখি, এটার ফ্রন্ট পার্টে যেমন ডিজাইন আছে, ব্যাক পার্টেও সেম ডিজাইন, আবার হচ্ছে ওয়েব অ্যাড্রেসও দিয়ে দিয়েছে। এটা যদি দেখি, ফ্রন্ট পার্টেও ডিজাইন আছে, ব্যাক পার্টেও ডিজাইন আছে। এই পার্টটা দেখি, ফ্রন্টেও ডিজাইন রেখেছে, ব্যাকে জাস্ট ওয়েব অ্যাড্রেস দিয়ে অপশনটা, আর হচ্ছে খামের যে মুখ বন্ধ সেখানে সে লোগো বসিয়ে ডিজাইন করে দিয়েছে। সেম এটাতে আসি, ফ্রন্ট পার্টে জাস্ট ডিজাইন আছে, ব্যাকে কি করেছে, ভিতরের খামে যে কালারটা অ্যাপ্লাই করেছে। তো এনভেলপের মধ্যে আসলে কি কি থাকতে পারে? লেটার হেডের মতো এনভেলপে খুব বেশি কিছু থাকবে না, থাকবে হচ্ছে লোগো আর জাস্ট কন্ট্যাক্ট করবে যে কন্ট্রাক্ট অ্যাড্রেস। এই দুটো জিনিস থাকবে মাস্ট বি, যে লোগো তো থাকবেই, কন্ট্রাক্ট অ্যাড্রেস আর হচ্ছে কিছু ডিজাইন দেওয়া থাকে। এই যে দেখেন যত বিজনেসের যেই এনভেলপগুলো দেখবো সবাই লোগো আর হচ্ছে জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, এছাড়া কিছু আর কোনো ইনফরমেশন পাবেন না। আর ডিজাইন ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কিভাবে ডিজাইন করবেন। ক্লিয়ার? চলেন আমরা একটা ছোটখাটো ডিজাইন করি। এখানে আসলাম, আমি কষ্ট করতে যাচ্ছি না,
সহজে নিয়ে নিতে চাচ্ছি যে কিছু পাওয়া যায় কিনা। এরকম টাইপের কিছু চাচ্ছি। পেস্ট করে দিলাম। রোটেট করে দিই। ফ্রন্ট পার্ট যে আছে ফ্রন্ট পার্ট সিলেক্ট করি, স্টিল করে দিলাম, মিডল অ্যালাইনমেন্ট, ওকে। এটাকে একটু সাইজে বড় করি, অল্টা করে সিলেক্ট করি, আই দিয়ে কালারটাকে পিক করে নিই। দুইজনকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। ওকে, একটা লোগো নিয়ে আসি। ব্ল্যাক কালারে চাচ্ছি কেন, আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিয়েছে তো, তাই ব্ল্যাক কালার নিয়ে আসতে চাচ্ছি। তা নাহলে আমাকে আবার কোথায় যেতে হবে, ফটোশপে গিয়ে ইমেজ এডিট করতে হবে, কত কাহিনী করতে হবে। ম্যাচ তো করলো না। পেস্ট করে দেই লোগোটাকে, এখান থেকে ইমেজ ট্রেসে চলে যাই, হাই ফিডেলিটি ইমেজ, কন্ট্রোল শিফট জি, গ্রুপটাকে ভেঙে দিয়ে এটাকে ডিলিট করে দিই। কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম, নিয়ে আসি লোগোটাকে। ওকে, এটা হচ্ছে লোগো, লোগোটাকে বসিয়ে দিই। তো নিচে যদি কোনো টেক্সট দিতে চান, লোগো কোম্পানি নেম, ধরেন এটা হচ্ছে কোম্পানি নেম,
ওভার এটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। দুইজনকে শিফট ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি, অল্টার ধরে আমি আরেকটু ছোট করে দিলাম। ওকে, এখানে আমি +880123456789 কন্ট্যাক্ট নাম্বার www.loremsum.com না এটা দেব lorem ipsum@gmail.com আরেকটা ধরেন দিলাম 111/e road সামনে আপনি আইকন দিবেন একটু সুন্দর করে ডিজাইনটা করার জন্য। আমি এখানে আইকন ছাড়াই দিলাম। পিটি অবশ্যই কম হবে, আমি এখানে 20 পিটি রাখলাম। রাখার পর নিয়ে যাই এই জায়গাটায়, এখানে রাখবো না, এখানে জাস্ট হচ্ছে লোগোটাই থাক। লোগোটাকে বড় করে দিলাম আরেকটু, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, সিলেক্ট করি মিডল অ্যালাইনমেন্ট। লেখাটাকে নিয়ে আসি এই জায়গাটায়, লোগোটাকে নিয়ে আসি অল্টার ধরে এখানটায় আর একটু ছোট করে দিই। লোগো আর হচ্ছে গিয়ে লেখাটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, একটু উপরে রাখি। এটাকে সিলেক্ট করি, আমি এটাকে অ্যালাইন করে দিলাম রাইটে। ওকে, দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। আর আরেকটা যে বাকি ছিল যে www.com, এইটাকে সিলেক্ট করি আর এইটাকে সিলেক্ট করি, শিফট ধরে দুইজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। নিয়ে যাই শিফট করে এই পার্টে রাখতে চাচ্ছি। তো সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এখন আমাকে কেউ একজন বলেন, সবাইকে সিলেক্ট করি, শেপটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। আমাকে বলেন আমি যখন এটা মক আপ করবো, অথবা ধরেন এটা প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পর কমপ্লিট, এখন খাম হিসাবে এটাকে ওই 18টা দিয়ে ভাঁজ করলাম। এই যে ডিজাইনটা করেছি, এই যে ডিজাইনটা করলাম, এটা যখন ফোল্ডিং হয়ে যাবে আমার ডিজাইনটা কি ঠিক হয়েছে নাকি কেউ একজন বলেন তো। ম্যাম নিচে লেখাগুলো উল্টাই দিতে হবে। রাইট, আমি যদি নিচের লেখাগুলো উল্টিয়ে না দেই তাহলে কি হবে, এইটা যখন ঘুরায় দেওয়া হবে, উল্টিয়ে দেওয়া হবে, তখন এই লেখাগুলো কি হয়ে যাবে,
উল্টা থাকবে, মানে লেখাগুলো এই দিক থেকে থাকবে। আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মানে তখন এটা এইভাবে ঘুরে যাবে, লেখাগুলো এরকম হবে না, উল্টা মানে ঘোরানো হবে না, তখন লেখাগুলো উল্টা থাকবে, মানে ফার্স্টের লাইনটা এখানে থাকবে, নিচের লাইনটা এইদিকে থাকবে। সো আমাদেরকে কি করতে হবে, এটাকে একটু রোটেট করে ঘুরিয়ে দিতে হবে, যেভাবে রোটেট করে আমরা ঘুরিয়ে দেব। ঘুরে দিলে হবে কি, এর মানে হচ্ছে এইটা হচ্ছে উপরের পার্ট থেকে লোগো লেখাগুলো উপরের পার্ট থেকে দেখা যাবে, নিচে থাকবে এই অ্যাডজাস্টের এইটা। আদারওয়াইজ তখন কি হতো, এই ডব্লিউ যেটা সেটা থাকতো হচ্ছে এই যে উপরের এই পার্টে, আর এই লেখাগুলো উল্টা হয়ে নিচে থাকতো। ক্লিয়ার বিষয়টা? একে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দেই। চাইলে আপনি এখানেও ডিজাইন করতে পারেন, আই দিয়ে কালারটা পিক করে নেন, ভি, এই শেপটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কপি করি, কন্ট্রোল ভি পেস্ট করে দিই, ঘুরিয়ে দেন। ঠিক আছে, সেটা যখন আপনি মক আপ করবেন তখন দেখবেন অনেক সুন্দর লাগছে দেখতে। এনভেলপ মক আপ, দুই চারটা আমরা মক আপ কি করব, ফ্রি ডাউনলোড করে রাখবো, যাতে যখন প্রয়োজন হয় তখন কাজে লাগাতে পারি। ম্যাম, ম্যাম আপনি কি পর্তুগাল নাটক দেখেন? হ্যাঁ সিরিজ? হ্যাঁ, আর্তুগল সিরিজ দেখি। কেন? বলতে সে অনেকে অনেক ভালো করছে। ভালো, অ্যাটলিস্ট দেখে মানে ভালো লেগেছে ওদের, এটা খুব সুন্দর করছে। বুকমার্ক অনেক তো টাইম দরকার, অনেক কিছু না লাগে, প্রতিদিন একটা দুটো এপিসোড দেখা হয়, ঘুমাতে ঘুমাতে দেখা হয় আর কি। কোনটা নেব মকআপ? এখানে একটা দেখলাম, কই যেন, এই মকআপটা নেই, হ্যাঁ না এটা। এই মকআপটা ডাউনলোড করি,
আপনাদেরও কি সেম নেটের প্রবলেম? এই সাইবার কি বলে ওটাকে, ওরা ঠিক করবে কবে? ম্যাম ঠিক করে ফেলছে তো, আমাদের তো নাই, আমার তো লোডই প্রবলেম হচ্ছে না, গতকালকে ঠিক করা শেষ। ম্যাম প্রবলেম তো সলভ হয়েছে, যে আসলে যে প্রবলেমটা ছিল সলভ হয়েছে মনে হয়। হ্যাঁ গতকালকে সাবমেরিন কেবল ঠিক করে ফেলছে। এটা ঠিক করা আর না করাই, আদৌ কি প্রবলেম হয়েছে নাকি সেটাই তো আমরা জানি না। ম্যাম আপনার যে লাইন ব্যবহার করতেছেন ওইটা অফিসে ফোন দেন যে আমার স্পিড খুব কম পাইতেছি। আমরা যখন স্পিড খুব কম পাই ফোন দেই, কিছুক্ষণ খুব স্পিড পাই একদিনের মতো। আবার ব্যাপার হচ্ছে যে ম্যাম ওরা করে কি ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা ইউজ করি ওই সাইটগুলোতে স্পিড বাড়ায় রাখে আর অন্যান্য সাইটগুলোতে কমায় রাখে, কাজ করতে ঝামেলা হয়। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাকুক, আমরা এই ফাঁকে প্রেজেন্ট দিয়ে আসি। আজকে কত তারিখ? ম্যাম 12। 12 তারিখ। ম্যাম আমার 11 তারিখের প্রেজেন্ট কই? 11 তারিখে ক্লাস হয়নি। 10 তাহলে ওই যে ওদের প্রেজেন্ট আছে ম্যাম, আমার প্রেজেন্ট নাই দেব না, তিনজনের। 10 তারিখে প্রেজেন্ট দেব না, কোনো সমস্যা? শরীফ, শাওন পাটোয়ারি, জি ম্যাম। শান্ত আছি, সাকিব, আহসান হাবিব, জি ম্যাম। তুষার, জি ম্যাম আছি। মাহাদি, জি ম্যাম। মেহবুব। ম্যাম হ্যাঁ বলেন কি ভাই? ল্যাপটপটা কি প্রেজেন্টের উপরে দেওয়া যায় না? তাহলে তো আমিও বলতে পারি যে ল্যাপটপ কি ক্লাসের উপর ডিপেন্ড করে দেওয়া যায় না, শুধু স্টুডেন্টদেরকে কেন দেওয়া হবে? 51 ম্যাম ব্যাচে এই দুইটাই বলেন যে প্রেজেন্টের উপরে আর ক্লাসের উপরে দেন। ফয়সাল তাহমিদ, জি ম্যাম আছে। আর কে আছে? 51 ব্যাচের কেউ আছে? 52 ব্যাচের আমি আছি। ফাইজা। ফাইজা কোনো সারা শব্দ নেই কেন, কথা নেই কেন? কি বলবো? এই যে ক্লাস করছি, কথা বুঝতে পারছি নাকি না, হ্যাঁ হোক, কিছুই তো বলেন না। অন্য ব্যাচের কেউ আছে? ম্যাম বলছে, কথা বলছি কিন্তু নেটের প্রবলেমের কারণে আসেনি। ফাইজা আপু যে ক্লাসে আছে এটা মাত্র দেখলাম। তো এখনো আমি কথা কম বলে। ম্যাডাম আমি ছিলাম, আমাকে দিয়েছেন? হ্যাঁ আপনাকে দেওয়া হয়েছে আগে। ম্যাম ম্যাম 10 সেকেন্ড বা 8 সেকেন্ড ভিডিও অ্যানিমেশন ভিডিওর জন্য অ্যাডোব অ্যানিমেট ব্যবহার করা যায় না? হ্যাঁ পারবেন, বাট ভিডিও অ্যানিমেশন আপনি মানে আফটার ওটা তো এফেক্টসে এসে খুব ভালো পারবেন। অ্যানিমেটে তো হচ্ছে 2D, ফ্রেম বাই ফ্রেম করতে হবে তো সময় লাগবে। ম্যাম আমরা কি অ্যানিমেশন শিখবো? সরি, এখানে শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটরই শেখানো হবে। ও আচ্ছা আচ্ছা। ভাই আমার তো ডাউনলোড হতে সময় লাগছে। ম্যাম আপনার নেট প্রচুর স্লো, ম্যাম বাইজে বাইজে আসে ভিডিও। সবার কি সেম প্রবলেম হচ্ছে? জি ম্যাম।
ম্যাম আপনারটাই better। 3-4 সেকেন্ড স্লো। হাবিব আচ্ছা, এটা মক আপ করে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হ্যাঁ, জি ম্যাম। সেভ করে রাখি। ম্যাম আজকে কি ক্লাস শেষ? হ্যাঁ, আজকে ক্লাস শেষ। ক্লাস শেষ হলে কি হবে, একটু ঝাড়ি টাড়ি দিতে হবে সবাইকে। সকালের ব্যাচেও ঝাড়ি দিছি, আজকে হচ্ছে ঝাড়ি দিবস, সবাইকে আজকে ঝাড়ির উপরে রাখবো। ও- ম্যাম ম্যামের আজকে ওকে মুডটা ম্যাম, খারাপ, কাজ এটা করতেছে, যাই। আগে বুঝতে পারছি। হ্যাঁ, ম্যামের আজকে মুড খারাপ, এটা আগে বুঝতে পারছি। মুড খারাপ হবে না, আপনাদের জন্য কথা শুনতে হয়, খারাপ তো হবেই। আচ্ছা, ঝাড়ি নাম্বার 1। ম্যাম আমারে জারি দেন প্রথম। সবার আগে তো আপনারাই দেবেন। ঝাড়ি নাম্বার 1 জি ম্যাম। হচ্ছে আহসানুল্লাহ শরীফ, আরাফাত হোসেন তুষার, ম্যাম। হ্যাঁ আহসান হাবিব, ফাইজা, না ফাইজা, তারপর হচ্ছে ম্যাম নামগুলা বলতেছেন, এটা কি জারি হইলো কিছু? আরে নাম শেষ করতে দেন। এরা সবাই ক্রিমিনাল। শোভন কুমার, শরীফ, সারোয়ার ভাই বাপ। তুষার, হাবিব, ফাইজা, শোভন কুমার। আপনারা জি ছাড়া ম্যাম বলেন। ফয়সাল তাহমিদ, ওকে, সে কাজ করে, কিছু কিছু কাজ গ্রুপে দেয় দেখি। শাওন পাটোয়ারি ঝাড়ি খাওয়ার পরে শুরু করেছে। নয়ন, হ্যাঁ কাজ করে। সাকিবও চেষ্টা করে। তারপরও সাকিবকে আমি রেড জোনে না, ইয়েলো জোনে রাখবো, সে এখনো গ্রিন জোনে আসে নাই। শোভন, সাকিব, হাবিব, তুষার, শরীফ আর কি ফায়জা। আজকে কততম আমি কোন ক্লাস জোনে আছি? চলছে? আজকে 35 ক্লাস চলছে। আপনাদের সাথে আমি আর 15টা ক্লাসে আছি। আমাকে বলেন যে এমন কোন টুলস বাকি আছে, মানে যেগুলো প্রয়োজন, যে কাজ করার জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বলেন, ইমেজ রিটাচ বলেন, বিজনেস কার্ড, ফ্লেয়ার, যে কোনো কাজই হোক, কোনো কিছু কি বাকি আছে? সামনে আরো 3-4টা ক্লাস দেখব, যেমন ক্যালেন্ডার ডিজাইন। মানে আপনাদের মডিউলের বাইরে কি কোনো, মডিউলের মধ্যে যা যা পড়ে সেগুলোর মধ্যে কিছু বাকি আছে? জি না ম্যাম। ম্যাম মডিউল দেখি নাই। কেন দেখেন নাই? ক্লাসের ফার্স্টেই মডিউল দেওয়া হয়েছে। আমি তো মডিউল শেষ করে, মডিউলে যা আছে তা শেষ, তার বাহিরেও দেখাচ্ছি ফটোশপ ইলাস্ট্রেটরে যা যা প্রয়োজন। আরো অনেক এক্সট্রা, আপনি যে সেক্টরে আসছেন এটা অনেক বিশাল একটা সেক্টর। ডিজাইন যে শুধু খাতা কলম নিলাম, একটা লোগো ডিজাইন করলাম, আর্ট করলাম, তা না, দিন বাই দিন এটা আপডেট হতে থাকবে। আপনি আজকে যে ডিজাইন করেছেন, ঠিক 2 মাস পরে ওই ডিজাইন দেখলে আপনারই মনে হবে কি ডিজাইন করেছি। বা প্রতিনিয়তই এই ডিজাইন সেক্টর কি হচ্ছে, আপডেট হচ্ছে, বিশাল একটা জগৎ। যে শুধু ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, এরপরে মনে হবে যে আফটার ইফেক্টটা শিখি, প্রিমিয়ার প্রোটা শিখি। ফটোশপ ইলাস্ট্রেটরে যা যা প্রয়োজন আমরা কিন্তু দেখেছি। তারপরেও আপনারা কি করেন না, কোনো কাজ করছেন না। গ্রুপে শুধুমাত্র আমরা নেই, সাথে কিন্তু আমাদের যে মনিটরিং যারা করে বা প্রজেক্টে কোঅর্ডিনেটর যারা আছে তারাও কিন্তু আছে। 1-2 জন ছাড়া হাতে গোনা আর কেউ কাজ দিচ্ছেন না। বা হ্যাঁ ঠিক আছে, আমি যে সেক্টরে আছি এই সেক্টরে এখন কি আর্ন করা এত তাড়াতাড়ি সম্ভব না। আমার স্কিল ডেভেলপমেন্ট হতে হতে সময় লেগে যায়, 6 মাস 1 বছর সময় লাগবে। আমি না করছি না, কারণ আমার নিজেরই টুলস সব কমপ্লিট করে শিখতে আমার 1 বছর সময় লাগছে। যে একদম পারফেক্ট ভাবে ডিজাইন কনসেপ্ট কিন্তু আপনার সাথে সাথে আসবে না, ডিজাইন দেখতে দেখতে ডিজাইন কনসেপ্ট আসবে। আমি তো না করছি না, আপনি স্কিল ডেভেলপ করেন, কাজ শিখতে থাকেন, কিন্তু আপনি যে পারছেন না, বা আমি ট্রাই করছি, 1-2টা ডিজাইন অ্যাটলিস্ট দিতে হবে। যে প্রতিদিন ক্লাসের 1-2টা ডিজাইন তো আপনি গ্রুপে পোস্ট করেন, তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ আমরা ট্রাই করছি, চেষ্টা করছি।
এই একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু, 2 মাস হয়ে যাচ্ছে এখনো কেউ কোনো মার্কেট প্লেসে, আপনাদের প্রজেক্টের নাম হচ্ছে লার্নিং এন্ড আর্নিং, শিখছেন ভালো কথা, আর্নিং করে দেখাতে হবে। 4টা কন্ডিশন দেওয়া আছে, $100, 10টা রিভিউ, হয় লোকাল মার্কেটে জব, নয়তো নিজের ট্রেড লাইসেন্স। 4টার যে কোনো একটা থাকতে হবে। আপনাদের এত ভালো করে বুঝালাম যে আমাদের এখন হয়তোবা যেহেতু স্কিল ডেভেলপ আমরা ওইভাবে করতে পারিনি, শিখছি, আমরা এখন $100 ফাইবার বা ফ্রিল্যান্সার থেকে করতে পারবো না, আর্ন করতে পারবো না, সময় লাগবে। ছোট্ট একটা সাইটের নাম বলেছি যেখানে যে ডাটা এন্ট্রি করে, ট্রান্সলেট করে, তারপরে যে লাইক কমেন্ট শেয়ার করে, এরপরে হচ্ছে ইমেল ভেরিফাই, এটা সেটা ছোট ছোট অনেক কাজ করে কি করা যায়, রিভিউ আনা যায়। মার্কেট প্লেসটার নাম কি? মাইক্রো ওয়ার্কার্স। যে এইখানটা অন্তত আপনি অ্যাকাউন্ট করেন, 10টা রিভিউ, প্রতিদিন যদি একটা করেও কাজ করি 10 দিন লাগে, বা 1 মাসই সময় দিলাম যে আমি 2 দিন পর পর একটা করে ছোট ছোট কাজ করলাম। ছোট কাজ করি 2 সেন্ট, 1 সেন্ট, 5 সেন্ট বা 10 সেন্ট, এরকম ছোট ছোট কাজ করে জাস্ট রিভিউ দরকার আমার। একটা লাইক দিলে আপনার 1 সেন্ট ম্যাম ওইটা কি চাইলে কি কাজ পাওয়া যায় ওখানে? কেন চাইলে কাজ পাওয়া যাবে না? চেষ্টা করতে হবে, খুঁজে বের করতে হবে, অনলাইনে থাকতে হবে, পিক আওয়ারে থাকতে হবে। জি ম্যাম, চেষ্টা করব। একটা কি বলে ওই গতকালকে না পরশুদিন আর কি একটা দিয়েছি যে যারা যারা মার্কেট প্লেসে আর্ন করেছেন অথবা কোনো রিভিউ পেয়েছেন অ্যাটলিস্ট তাদের ইনফরমেশনগুলো আমাকে শেয়ার করেন, কারণ আমাদেরকে ফাইলটা কি করতে হবে, অ্যাটাচ করে দিতে হবে। সবার ফাইল 1-2 করে স্টুডেন্ট আছে, আর আমারটা পুরো ফাঁকা। আমার আছে 3-4 আর্ন করেছে, আর টোটালি ফাঁকা, মানে যারা করেছে তারাও কোনো ইনফরমেশন দিচ্ছে না। কেউ গ্রুপে কেউ আছে সকালে আসছি ম্যাডাম ঘুম থেকে উঠতে পারি নাই, ম্যাডাম আমার কম্পিউটার নষ্ট, ম্যাডাম কম্পিউটার আমি বাইরে আছি, বাজারে আছি, ম্যাডাম আমি মার্কেটে আছি, দাওয়াত খেতে আসছি। কেন ভাই দাওয়াত খেতে গেছেন? ঠিক আছে দাওয়াত এখান, ক্লাস করতে তো কেউ বলেনি আপনাকে। কম্পিউটার নাই, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন, তাহলে কি হবে? এটা কি দেখে দেখে করব যে দেখে দেখে আমি শিখছি? ক্লায়েন্টকে ওই দেখে দেখে আমি কাজ করে দেব? ক্লায়েন্টের কাজ করতে গেলেও তো আপনার কম্পিউটার লাগবে, হাতে কলমে কাজ করে দিতে হবে। আমাকে একজন গতকালকে ফোন দিয়ে বলতেছে ম্যাডাম আমার তো কম্পিউটারটা ল্যাপটপটা একটু নষ্ট, যে কাজ করছে না, আমার অ্যান্ড্রয়েড ফোনও নেই, আমি আমার এক ফ্রেন্ডের ফোন দিয়ে ক্লাসে জয়েন করব। কি দরকার? জয়েন করে কি লাভ? চেহারা দেখাতে আসছি আমরা? এখন এই যে কোর্সটা আমরা করছি, কোর্সটা যদি এমন হতো যে আমার মতো 30,000 টাকা খরচ করে আপনাকে কোর্স শিখতে হচ্ছে যে শুধু ফটোশপ ইলাস্ট্রেটর শিখবেন, আপনাকে 26,000 টাকা খরচ করতে হবে, তখন ঠিকই একদম সপ্তাহে 2 দিন ক্লাস দৌড়া দৌড়া যাইতেন, ঠিক টাইম ক্লাস করে আবার এসে যে প্রজেক্ট দিত বা যে কাজগুলো হচ্ছে প্র্যাকটিস করতাম, ক্লাস দেখাতাম স্যারকে বা ম্যাডামকে, ম্যাডাম এটা এইভাবে না এইভাবে। আমাদের তো সময় দেয় না, ওই যে 2 ঘন্টা 2 ঘন্টায় আপনারা তো আমাদেরকে অনলাইনেও পাচ্ছেন। রাতের 12টা-1টা বাজে নক দিচ্ছে, ম্যাডাম কি করব, ম্যাডাম এটা এইভাবে না এইভাবে, সাথে সাথে না পারি যে 2-4-5 মিনিট বা আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে অ্যাটলিস্ট রিপ্লাই দিচ্ছে, আমরা তো সেটাও পাই নাই। আমরা সপ্তাহে 2 দিন পেতাম, মঙ্গলবার বৃহস্পতিবার, ওই 2 ঘন্টার মধ্যে আপনাকে প্রবলেম দেখাতে হবে, ক্লাস করতে হবে, প্রবলেম সলভ করতে হবে। ফ্রি ফ্রি করছি তো তাই মনে হচ্ছে যে আরে ফ্রি ফ্রি আসি যাই করলাম দেখলাম। লাস্ট কথা হচ্ছে যদি আপনি ডিজাইনকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চান, সিরিয়াস হন, এখনো সময় আছে। আপনারা এখন আমি বলি যে একজন প্রেজেন্ট করে দেখান তো, কেউ একজন কাজ করেন, আপনি একটা ডিজাইন করেন, ম্যাডাম এখন তো পারবো না, কম্পিউটারে নাই, ম্যাডাম এখন তো পারবো না, ফোনে ক্লাস করছি। তো 50টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আপনাদের যখন মনিটরিং ক্লাসে অন্য আরেকজন ট্রেনার আসবে, সে তো আর বসে বসে আপনাদেরকে এইভাবে ইলাস্ট্রেটরে গিয়ে ক্লাস করে দেখাবে না, সে বলবে দে আপনি করেন তো দেখি এটা কিভাবে করেছেন, কি কাজ করেছেন, মার্কেট প্লেসের অপশন দেখিয়ে। কি লেখে? লোকাল মার্কেট তো কাউন্ট হবে না ফয়সাল,
আমি তো আপনার নাম এই জন্য বলিনি যে আপনি কাজ করছেন, অ্যাটলিস্ট গ্রুপে শেয়ার করেন দেখছি, ঠিক আছে। লোকাল মার্কেটের গুলো কাউন্ট হচ্ছে না, লোকাল মার্কেটের কাউন্ট হবে হয় আপনাকে জব নিতে হবে অথবা আপনার নিজের নামে ট্রেড লাইসেন্স থাকতে হবে। যেহেতু পসিবল হচ্ছে না, আপনি ওই যে ছোট্ট একটা অ্যাকাউন্টের সাইটের নাম বললাম মাইক্রো ওয়ার্কার্স, অ্যাটলিস্ট এখানে অ্যাকাউন্ট করেন। ঘুরে ঘুরে দেখলাম যে যারা আর কি যাদের স্টুডেন্টদের এন্ট্রি দিচ্ছে যে কাজ করছে, ধরেন 20 জন স্টুডেন্ট, 20 জনের মধ্যে 5 জন শুধু ফ্রিল্যান্সার বা ফাইবারে কাজ করে, বাকি 15 জনই মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট। তারা ওই যে ফার্স্টে অ্যাকাউন্ট করে ফেলেছে। আমি এই কথাগুলো সেই আরো 5টা 6টা ক্লাস হওয়ার পরেই যখনই আমাদেরকে সাইটগুলো শেয়ার করে দেওয়া হলো, তারপরে কিন্তু বলেছিলাম যে এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলো, খুবই ইজি। হাবিব স্যার, আপনি মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করেছিলেন, কি খবর? অ্যাকাউন্ট করেছিলাম, তারপর দেখলাম যে ওখানে আর কি প্রক্রিয়াটা একটু জটিল লাগতেছে। আমার মনে হচ্ছে যে ফাইবারে কাজ করলেই বেশি ভালো হবে, ঠিক আছে, করেন, ফাইবার সমস্যা নেই। বা ফ্রিল্যান্সার। আপনি এক কাজ করেন, ফ্রিল্যান্সারে তাহলে অ্যাকাউন্ট আছে? ফাইবার ফ্রিল্যান্সার দুটোতে অ্যাকাউন্ট আছে, আছে। আপওয়ার্কেও আছে। আচ্ছা, ওকে। তাহলে ওখানে অ্যাটলিস্ট আপনি কন্টেস্ট করেন, কাজ করেন। এই যে নয়ন, তারপরে হচ্ছে আরো কে কে যেন আছে, ওরা কন্টেস্ট করছে যে দেখা যায় $50, $70, $100 আছে। যে এখান থেকে রিভিউ হয়তো অত সহজে পাবো না, কন্টেস্ট করেও যদি আমরা কন্টেস্ট করলে কি হবে, ডিজাইন সেন্স বাড়বে, কে কেমন ডিজাইন করছে। যে একজন ডিজাইনার তো ডিজাইন জমা দিচ্ছে না, ফাইবারে কি হয় আপনার ডিজাইন আপনিই জানেন, শুধু বায়ার দেখবে আর আপনি দেখবেন। বাট কন্টেস্ট করলে হবে কি অনেক ডিজাইনার ডিজাইন জমা দিচ্ছে, আমাদের ডিজাইন সেন্স বাড়তে থাকবে। আবার হচ্ছে বায়ার কেমন হয়, ওই যে বললাম কোনো বায়ার কি করবে, কাজ আপনার $50, সে দিয়ে রাখবে $10। এখন আপনি চাইলে কাজ করতে পারেন, আপনাকে 5 স্টার দিয়েছে, আপনি 5টা এন্ট্রি করেছেন, 5টাতে 5 স্টার 5 স্টার, কিন্তু সে এমন একজনকে উইন করালো যে পেয়েছে 2 স্টার। আবার সে এমনও করতে পারে যে 2 দিনের কাজ 2 দিন হওয়ার আগেই সে কন্টেস্টটাকে অফ করে দিয়েছে। তো বায়ারের নেচার কেমন সেটাও আমরা বুঝতে পারি। দেখেন কাজ করে। আর মাইক্রো ওয়ার্কার্সে জটিল আছে, কিন্তু আবার কিছু কিছু সহজ অপশনও আছে, একটু আর কি খুঁজে বের করতে হয়। ওখানে দেখবেন ডাটা অ্যানালাইসিস্ট, তারপরে হচ্ছে আপনার মুভি ভিডিওর হচ্ছে ট্রান্সক্রিপ্ট, এরপরে হচ্ছে ট্রান্সলেশন, যে সে একটা ওয়ার্ড দিয়ে দিবে সেটা ট্রান্সলেট করে বের তাকে জানাতে হবে। যেমন ধরেন যেমন জার্মানির কোনো এক ক্লায়েন্ট, সে হয়তো বা খুঁজে পাচ্ছে না যে তার একটা ওয়ার্ড দিল, এই ওয়ার্ডটার অর্থ কি হবে, বাংলা অর্থ কি হবে, সে খুঁজে পাচ্ছে না। আপনি তখন সেটা ট্রান্সলেট করে দিলেন, 2 সেন্টের বা 1 সেন্টের কাজ, আপনাকে একটা ভালো রিভিউ দিয়ে দিল। সবার জন্য একটাই কথা, এখনো সময় আছে, একটু সিরিয়াস হই, কাজ করি, গ্রুপে অ্যাড করি। গ্রুপে কাজগুলো দিলে হবে কি যে আমি কাজ পাচ্ছি না, পারি না, কোনো রকম করছি, অ্যাটলিস্ট রিভিউ তো আমরা দিতে পারবো যে ফাইজা এটা এইভাবে না, আপনি এইভাবে করেন, কালারটা আর একটু হালকা করেন, অথবা শেপটাকে আর একটু ঠিক করেন, শেপটা মেজারমেন্ট হয়নি। এই প্রবলেমগুলো তো আমরা সলভ করতে পারবো। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত বলেছি আমি অনলাইনে অ্যাভেলেবল থাকি, সমস্যা নেই, আপনারা নক করেন। এমনও একজন আছে রাতে 2টা বাজে আমাকে মানে পার্সোনালি আমাকে টেক্সট করেছে, ম্যাডাম এটা কিভাবে, স্ক্রিনশট পাঠাইছে, ম্যাডাম এটা এখন কি করবো। যখন এরকম কেউ করে তখন ঠিক আছে, আপনাদের জন্য আমি খাটছি, আমার জন্য তো অ্যাটলিস্ট আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে, আমাকে তো কথা শুনতে হয় যে স্টুডেন্টটা কেন কাজ করছে না, কি করছে না, এই অবস্থা কেন। বেশি করা কথা বলে ফেললাম? না ম্যাম, শর্ট করে বলছেন। একদম ঠিক আছে ম্যাম, মাঝে মধ্যে এসবের প্রয়োজন আছে আর কি। না ঠিক আছে ম্যাম, অনেক ঝাল লাগছে। ঝাল লাগছে, কষ্ট লাগে যে আমি কষ্ট করছি আপনাদের জন্য, এত কষ্ট করে বক 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 করে যাচ্ছি, বুঝাচ্ছি, কিন্তু কেউ তার কোনো ইফেক্টই দিচ্ছে না, কেউ তার কোনো কাজই করছে না, তখন তো খারাপ লাগবে। এর মধ্যে আবার উপরের লেভেলের বসরাও বলে কি ব্যাপার, আপনি স্টুডেন্টরা অ্যাক্টিভ না কেন, কেউ কোনো কাজ করছে না, 1-2 জন ছাড়া বাকিদের তো দেখি না, কারো কোনো আপডেট নেই, আপনার ফাইল খালি কেন, কারণটা এখনো অ্যাড করেননি কেন। যাদের এখনো কোনো ল্যাপটপ নেই, কম্পিউটার জোগাড় করতে পারেননি,
আমি বলবো আল্লাহর রাস্তে যে ঠিক করে নেন বা কালেক্ট করেন যদি এই সেক্টরে আসেন, আর নয়তো শুধু শুধু আপনিও সময় নষ্ট করছেন, আমারও সময় নষ্ট হচ্ছে। আমাকে লালমনিরহাট থেকে একজন টেক্সট করেছে, মানে মেইল করেছে। কি মেইল করলো যে ম্যাডাম আমি এলইডিপিতে রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু আমাকে ডাকা হয়নি বা আমাকে কোনো মেইল করা হয়নি, ক্লাসটা করতে পারলাম না, বাট আপনার ভিডিও পাওয়াতে আমার খুব সুবিধা হয়েছে, আমি এটা দেখে দেখে এখন কাজ করতে পারছি। তো সে একটা রিকোয়েস্ট করেছে যে যে অনেক সময় হাইড করে দেয়, ব্লক করে দিয়েন না, আমার মতো অনেকেই আছে যারা ক্লাসগুলো দেখে। তো দেখেন অনেকেই রেজিস্ট্রেশন করেছে। আপনারা এই 53 ব্যাচ 40 জন স্টুডেন্ট ছিলেন, প্রেজেন্ট যে নেই দেখেন এখানে 40 জন স্টুডেন্টের এন্ট্রি ছিল। 40 জনের মধ্যে এরা কি ক্লাস করেই না, না 30 জন, সরি এটা কোন ব্যাচে আসছে, 53 ব্যাচ। 30 জনের মধ্যে এরা হচ্ছে ক্লাস করেই না, হয়তোবা ফার্স্ট ক্লাসে এসেছে, এরপর আর কোনো ক্লাসে আসেনি, একটা দুটা ক্লাস করেছে, এরপর আর আসেনি। বাকি আপনারা আছেন। তো এই যে ক্লাস করছে না যারা, তারা কি করেছে, যাদের খুব দরকার ছিল, যারা মন প্রাণ দিয়ে শিখতে চাচ্ছিল, তাদের হক নষ্ট করলেন, তাই না? এদেরকে কি করা উচিত, কি বলা উচিত? ওকে, আজকে এই ম্যাডাম পর্যন্ত। আমি হলে সবার মেসেজ দিয়ে জিজ্ঞেস করতাম কি রে না ক্লাস করতে এটা তার আমার কাজ না, এটা অফিস থেকে করা হয়েছে, সবাইকে কন্টাক্ট করা হয়েছে। কেউ কেউ ওই যে বাঙালির 3 হাত, ডান হাত বাম হাত অজুহাত, সবাই কোনো না কোনো এক্সকিউজ দেখিয়েছে যে আমার এই প্রবলেম, তাই আমি করতে পারছি না, আমার একাডেমিক ক্লাস ছিল তাই আমি এটা করতে পারছি না, আমার বিজনেস আছে, ব্যবসা সময় দিতে হয়, আমার জব আছে, আমি টাইম মিলাতে পারছি না। এই হচ্ছে কাহিনী। অফিস থেকে কন্টাক্ট করা হয়। আমরা দৈনিক কত জায়গায় রেজিস্ট্রেশন করি তা তো ঠিক নাই, যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই লগইন করি, রেজিস্ট্রেশন করি। সামনে আসছে তারাও দেখা যায় ফেসবুকে চলতে চলতে দেখছে যে একটা অ্যাপ আইছে, রেজিস্ট্রেশন করতে ভালো লাগছে, এখন তারা সিলেক্ট করতে, সে এখন করবে না, স্বাভাবিক। এটা স্বাভাবিকভাবে একদম সে নরমালি হ্যাঁ, অথচ অনেকে তো বাচ্চেও না। কিন্তু ওই যে ওনাদের স্বাভাবিকভাবে নেওয়াতে কি হয়েছে, যারা মন প্রাণ দিয়ে চাচ্ছিল তারা আসলে চান্স পাচ্ছে না। তুমি কি ডাউনলোড হয়েছো ভাই? না, সে তো ডাউনলোড হচ্ছে না, তাহলে মরি খাও। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।